তো মনে আপনার করেন স্ত্রী আপনার কি আপনাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবে এরকম কিছু বিয়ে করলে কিছু বলে? আমার কোনো যায় আসে না। এখন রিলেশনে জড়াবে কি জড়াবে না সেটা স্যার ব্যক্তিগত বিষয়, স্বাধীনতা চাচ্ছে। স্বাধীনতা যাচ্ছে বলবেন না। রিমু কি আপনাকে ভালোবাসে এখন? না, ওর ভালোবাসা আমার প্রতি নাই, কারণ থাকলে তো অবশ্যই বলতো। টাকা কামালে যদি আপনার স্ত্রী আপনার কাছে আর না ফিরে আসে, ওর অন্য কোথাও ওর বিয়ে হয়, আমি তাতে খুশি। দামি গাড়ি, দামি লাইফস্টাইল সবকিছু দেখে হয়তো বা আমাকে ছেড়ে গেছে, হয়তো মানিকের পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। বলছে ডিভোর্স দিয়ে দিবে, রিমুর তো পক্ষ থেকে এখনো বল। ডিভোর্স দেয় নাই। হ্যাঁ, তোমার যেদিন তোমার মন চাইবে যে আমাকে তুমি ডাকবে, আমি সেদিন তোমার কাছে আসবো। আমি চাই তুমি আমাকে আবার ডাকো। তারপরে আপনার সুমাইয়া রিমু, যাকে আমরা উনি টিকটকার বা টিকটকার, উনি গানেও মডেলিং করছেন, হুম, কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল হ্যাঁ, মিডিয়াতে ভাইরাল যিনি, ভাইরাল, ওনার সাথে আপনার পরিচয়টা ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে। আচ্ছা, আমরা শুনি ডিটেইলস, কিভাবে, কবে, কিভাবে পরিচয়। আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, হুম। অ্যাকসেপ্ট করলাম। দেন মনে করেন ও যখন গান গায় তখন আমার ভালো লাগে যে গান গাওয়া, গান গায়ে গায়ে ছাড়াই দিতে। তখন আমি বললাম তুমি সিঙ্গার হয়ে যাও। কয় আমার এইটাই ইচ্ছা, আমার আমার অনেক ইচ্ছা আমি সিঙ্গার হব। কই তুমি তো ওখানে বসে সিঙ্গার হইতে পারবা না, তা তো তোমার ঢাকা আসতে হবে। কয় আমি ঢাকা যাইতে চাই, কিভাবে যাব? কোন জেলায় ছিলেন? এই নারায়ণগঞ্জ। আমি আচ্ছা। তখন আমি ছিলাম তো এবিসিতে। হুম। তখন বললাম ঠিক আছে তাহলে আমার ফ্যামিলি তো মানবে না, আমি কিভাবে যাবো, আমি কোথায় থাকবো? হুম। কই এটা তো সমস্যা, তোমার ফ্যামিলির রাজি করো, দেখো ওনাকে নিয়ে আসো। সবাই কয় না, এরা জিন্দেগিতে মানবে না, এরা আমাকে, আমি যে গান করবো এটা তারা পছন্দ করে না। কই তাহলে কি করা যায়? তাইলে তো এক কাজ করা যায়, তুমি আমাকে বিয়ে করতে পারো, বিয়ে করলে কি হবে, দেন আমি তোমারে আমার স্বপ্নটা পূরণ হলে, আমার তোমার পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই আর কি। ডাইরেক্ট প্রথম রিমু ওরে প্রথমেই আপনাকে বললো? না, আমি বলছি, আচ্ছা, আপনি আমি বলেছেন। বলছি যে ওকে, মানে আমার প্রথম ওরে ভাল লাগছে, এই কারণে আমি আমার আমার একটা জীবন সঙ্গীর প্রয়োজন। এটা কি প্রথম দিনের কথাই বলছেন? প্রথম দিনের কথাই বলছি। বাবা, প্রথম আচ্ছা। দিনই ওকে আমি বিয়ের প্রস্তাব দিতে, মানে ভালোবাসার এটা প্রস্তাব কত না। সালের ঘটনা? এটা 2020 সালে, তখন তো করোনার টাইম চলছে। করোনার টাইম চলতেছে। হুম, হুম। 20 সালে যখন ওরে প্রস্তাব দেই তখন ও কয় না, বিয়ে করব না, আমি আমি সিঙ্গার হব, তারপর পরে বিয়ে। তো ঠিক আছে তাহলে, তুমি এমনি তো তোমাকে, তুমি তো আসতে পারবা না, কারণ তুমি এই লাইনে কেউ ছিল না, তুমি যদি আসো তাহলে তোমাকে খুঁজেই পাওয়া যাবে না, তোমাকে টানাটানি শুরু করবো, এই করবো সেই করবো, তুমি বাড়িতে যেতে পারো, তোমাকে বিক্রিও করে দিতে পারে এমন অবস্থা। তো এই কথা অনেক দিন, আমরা 2 মাস কথা বলি এরকম, হুম। মানে আলাপ চলতেছে, ও ফোন দেয় আমাকে লুকাই লুকাই, আমি ফোন দিই। আপনার যে প্রথম দিনই রিমুকে ভালো লেগে গেল, হুম, এটা কেন? এটা কেন মানে রিমু রিমুকে মানে ওর কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগছে। প্রথম দিন তো আপনি হুম। তাকে দেখেননি, খালি না, সোশ্যাল দেখছে, ও ভিডিও কলে দিছে আমাকে। প্রথম দিনই ভিডিও কল হ্যাঁ, দিয়েছে? আচ্ছা। ভিডিও কল দিছে, ভিডিও কল দিছে, তাও আবার মানে ছাদে গিয়ে, ওর আম্মু মোবাইল ছিল এটা, আচ্ছা, পলাই সে দিত। কেমন পরিবারের সন্তান ছিলেন, বা তার পরিবারে কে কে ছিলেন, বাবা কি ওনার করতেন? ওনার পরিবারে ছিল, ওনার রিমুর আব্বু আছে, হুম। আম্মু আছে, তারপরে ওর ছোট একটা ভাই আছে, ছোট একটা বোন আছে। আর ওর আব্বু হচ্ছে বিজনেস, মানে করে, ওই যে আপনার বড় দোকান আছে, যেমন মনে করেন আপনার কম্বল, তারপরে মনে করেন আপনার শাড়ি, অনেক নারায়ণগঞ্জে। যাবতীয় যাবতীয় হুম। জিনিস এটা বেশি, লুঙ্গি টুঙ্গি যাবতীয় দোকান আছে। আর আপনার আম্মু গৃহিণী, বাসায় থাকে। আচ্ছা, আর ওনার ফ্যামিলিতে সবাই ওখানে থাকে। মানে আমি জানতে চাচ্ছিলাম, তো ওনারা তো সচ্ছল ছিলেন মোটামুটি। হ্যাঁ, আপনি যে পরিবার থেকে উঠে এসেছেন কষ্টের মাধ্যমে, হুম, স্ট্রাগলের মাধ্যমে, হুম। সেই ধরনের পরিবার থেকে তো রিমু উঠে আসেনি না, নাকি? না, রিমুর পরিবার, রিমু ছোটবেলায় যত্নেই মানুষ হয়েছে, ওরা অনেক, ওর আব্বু আম্মু হুম, ওদেরকে হুম, হুম। অনেক যত্ন করে মানুষ করছে, কারণ দারুণ, দারুণ। কষ্টটা বুঝতে দেয় না ওদেরকে। মানে তারপর গরু আপনি। মাংস নাকি ওদের প্রতিদিনের রোজ ছিল, এটা বাস্তব, আমি প্রমাণ পাইছি। গরু মাংস থাকে না বাসায় এমন কোনো দিন নাই। রিমু অনেক গরু মাংস পছন্দ করে, এখানে রিমুর জন্য গরু মাংস রান্তুই। বাহ, খুব চমৎকার। তারপর আপনি আস্তে আস্তে তাকে পছন্দ করলেন। আস্তে রিমুর আস্তে পক্ষ পছন্দ। থেকে তার হুম, কি মানে 2 মাস যে কথা বলেছেন, হুম। রিমুর পক্ষ থেকে আপনার সাথে কি ভালোবাসার সম্পর্ক হ্যাঁ, হয়েছিল কিনা? ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, কথা কথায় ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। তারপরের দিন মনে করেন একদিন বলে যে তো আমি তাহলে তোমার কাছে চলে আসি, তাই আসলে তো বিয়ে করতে হবে, কয় আমি বিয়ে করবো তোমাকে। প্রথম প্রপোজাল কবে করেছিল আপনাকে? প্রথম যে আমি তোমাকে 2 মাস ভালোবাসি। পরে, 2 মাস পরে আমি কে করেছিল? মানে 2 মাস পরে, না মানে আমাদের কথা কথা রিলেশন হয়ে যায়। আচ্ছা, মানে কা- ওরকম ঘটা করে প্রপোজাল বা কিছু না, না, হয়নি? না, কথা কথায় রিলেশন হয়ে যায় যে বিয়ে করার প্রসঙ্গ চলে আসে হুম, কথায় হুম, কথায়। হুম।
তারপর ও বলছে যে ও জাস্ট ওখান থেকে আসবে। এর মধ্যে দেখা হয়নি 2 মাসে? না, একবারও দেখা হয়নি। তারপর ভিডিও কলে কথা হইতো। হুম হুম। তারপর ও ওখান থেকে চলে আসবে, মানে আমার কাছে পালায় আসবে, এরকম আসবে আসবে আসবে, 4বার ফেল করছে। 4বার আমাকে ডেট দিয়েছে, 4বারই ফাঁকি দিছে। মানে আমি হয়তো মনে করছিলাম যে না, ও মিথ্যা কথা বলতেছে, আমার সাথে নাটক করতেছে, কিন্তু আসলে বিয়ে করার পর জানতে পারলাম যে ও 4বারই ফেল করছে কোনো না কোনো কারণে। ধরা পড়ে গেছে। ধরা পড়ে গেছে বা কোনো কারণে কারো এত কাছে। বড় একটা ডিসিশন নিয়েছেন, আপনার রিমুকে হুম। কেন ভালো লাগতো? আমি ওকে দেখে আমার পছন্দ হয়ে গেছে গা। ও এত সুন্দর ছিল, মানে ওর আচ্ছা। কথা বলার স্টাইল, তারপরে অনেক সুন্দর ছিল, মানে দেখার মতো। তা মোবাইলে যতটুকু সুন্দর দেখছি, বাস্তবে তার থেকেও বেশি সুন্দর ছিল। আচ্ছা, তারপর প্রথম দেখা কবে হলো? তারপরে দেন লাস্টে করোনার যখন বেশি বাড়ছে, তখন হয়েছে ও আমাকে বলতেছে যে আমি আজকে চলে আসবো। তখন আমি বলছি কি, তুমি আসবা না, মিশা কথা বলতেছো, তুমি আসবা না, কারণ আমি আজকে সত্যি আসবো, মানে 100% আসবো, এটা তুমি নিশ্চিত থাকো। তো ও কি করছে, ওর জন্ম নিবন্ধনটা ওই কিছু কোচের ভিতর নিছে, হুম। এক কাপড়ে কয়টা টাকা নিয়ে ও বেরোয় গেছে গা। বেরোয় মনে করেন আপনার চলে আসলো কোথায়, গাউসিয়া, মৌচাক নামে মার্কেট, একটা মার্কেট আছে ওখানে, নারায়ণগঞ্জ। মালিবাগ? না, নারায়ণগঞ্জ। না, নারায়ণগঞ্জ সম্ভবত গাউসিয়া আছে। গাউসিয়া আছে, হুম, গাউসিয়া মার্কেট, মৌচাক নামে কিছু আছে। এটা আমি জানি না, গাউসিয়া আছে সেটা জানি। মৌচাক নামে মনে করে একটা ওদিকে আচ্ছা, মনে জায়গা থাকতে পারে, আছে, হ্যাঁ হতে পারে। হইতে পারে কিছু একটা, ওই জায়গার সাথে মিল আছে। তা আমি বললাম যে কোথায়, তো বললো যে আমি মৌচাকে, হয়তো বললো মৌচাকি মৌচাক, আমি মনে করছি এই মৌচাক, মগবাজার যে মৌচাক। তা আমি আবার রিস্কা নিয়ে সাথে সাথে রওনা দিছি হুম হুম হুম। যে মৌচাক মৌচাক থেকে। ওখানে। তো আবার ফোন দিছি, তুমি কত দূর, কোথায়? আমি মৌচাক, আমি তো মৌচাক, কোন মৌচাক? ও মৌচাক। তখন আমি আবার ফেরত আসলাম। হুম। আচ্ছা ঠিক আছে, তোমাকে ঠিকানা দিয়ে দিলাম, তুমি একদম জায়গায়, এই জায়গায় নামবা, যে হাতিঝিলের মোড়, মধুবাগ। তারপরে দেন মনে করেন ও যে রিস্কায় উঠছে, ওই রিস্কায় ওই লোক এক পুলিশে ধরছে ওরে। পুলিশে ধরছে, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? কত রাত ছিল ওটা? তখন মনে করেন আপনার তাও তো 9টার মতো, 9টা 10টা, আস্তে আস্তে 10টা বাজছে। তখন তো রিমুর বয়সও মনে হয় অনেক বেশি না। না, তখন 17। আর আপনার বয়স? আমার বয়স তো তখন অনেক, 25। 25 হবে। আচ্ছা, তারপর? তারপরে দেন রিমু যখন ওখানে আসলো, ওই পুলিশ ধরলো, পুলিশ ধরার পর বললো যে কোথায় যাবো, তা আমার পরীক্ষা, আমি আঙ্কেলের বাসা যাচ্ছি, ওখানে আমাকে আজকে এই ক্লাসের কথা কি জানি বলছিল, ভুলে গেছি আমি। তখন আপনার বয়স কত ছিল? 28 বছর ছিল তখন। আর রিমুর বয়স? ওর ছিল 17। আচ্ছা, তাহলে আপনাদের ভালো গ্যাপ তো আছে। হ্যাঁ, অনেক গ্যাপ আছে। প্রায় কত? উম, 10-11 বছরের 11 গ্যাপ। বছর একটা গ্যাপ আচ্ছা আছে। আচ্ছা। তারপর ও রাতের বেলা আসছিল, পুলিশ ধরলো। পুলিশ ধরলো, হ্যাঁ পুলিশ ধরলো, পুলিশ বলছে তুমি কোথায় থাকো? পুলিশ ওর কথা বিশ্বাস করছে, বিশ্বাস করার পর রিস্কওয়ালাকে বলছে তুমি এই মেয়েটাকে যেখানে নামবে একদম ঠিক সেখানে নামাই দিয়াবা, এবং কি নামাই আমাকে কল করে জানাবা যে আমি নামাই দিছি স্যার। হুম। তারপরে ঠিকই ও জায়গা মতো নামাইছে, ও ফোন দিয়ে বলছে স্যার আমি জায়গা মতো নামাইছি মেয়েটাকে। যখন ও মনে করেন রিক্সা থেকে নামলো, তখন মনে করেন ওকে দেখলাম যে না, এটা মানে ও এত সুন্দর একটা পরি নামতেছে রিক্সা থেকে। ফার্স্ট দেখা ফার্স্ট আপনাদের? দেখা, আমি ওর কাছে যাইতে ভয় পাইতেছি। তো মানে এরকম আরেক জায়গায় বলছিলাম যে আসলে ওর যে হাতটা ধরমু, আমি ওই সাহসটা পাইনি, আমি হাত ধরার সাহস পাইনি। তারপর বলছি যে ঠিক আছে, তাহলে আমি হাতের জিরে যাই, ওখানে যাই একটু দাঁড়াই কথা বলি। পরে মধুবাগের কোনায়, হাত জিরে কোনায় যা গেলাম দুজনে হাঁটতে হাঁটতে, আর ওর দিকে তাকাইতেছি মাঝে মধ্যে যে ও আসলে আসছে কিনা। তারপরে যখন আমরা দেন দাঁড়াইলাম এখানে, এখন আমি তো হাসি খালি, আমি বলছি তো আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি আসতেছো, মানে আসছো, আমার বিশ্বাস হচ্ছে না, আমি তোমার একটা চিমটি মারি। কয় হ্যাঁ মারো। পরে চিমটি মারার পর দেন বিশ্বাস হলো যে না, আসলে তুমি আসছো। কয় এখন বিশ্বাস হয়েছে? কয় হ্যাঁ। হুম। আচ্ছা, আমার বিশ্বাস হইতেছে না যে তুমি চলে আসবা, কেন আমি কি করবো, এখন তো আমি মেসে থাকি, আমি পোলাপানদের সাথে সাথে এখন কি করব, কোথায় রাখবো? তারপরে ডিসিশন কি হলো, অনেকক্ষণ কথা বললাম, কথা বলার পর দেন উপায় একটা পাইলাম, যে আমি যে বাড়িতে থাকি ওই পাশে যে দোকানে চা খাই, ওনার আবার একটা ফ্যামিলি আছে পাশে, হুম। ওনার 3 মেয়ে, এক বউ, তারপর ওনার সুন্দর একটা ফ্যামিলি, খুব নামাজি, ভালো ভালো ঘরের। তো আমি মনে করি এখানেই ও নিরাপদ থাকতে পারবে, কোনো ছেলে পেলে নাই। তা আমি বললাম কি ভাই, আমি তো একটা বিপদে পড়ে গেছি গা, তা আপনি তো হেল্প করা লাগবে। তো মেয়েটা আমার তখন রিমু আমার পিছনে দাঁড়ায় আছে, মাথায় কাপড় দেওয়া, খুব সুন্দর, একদম পরীর মতো সুন্দর, মানে আমি মানে কোথায় রাখবো, মানে আগের ছবি তো হয়তো দেখছেন রিমুর, মানে যখন হুম। মানে এতটাই সুন্দর ছিল, মানে
আর এখন তো হয়তো একটু মেকআপ দিতে বা ইউ হয়ে গেছে বা হাতের অবস্থা ইয়ে গেছে, কিন্তু তখনকার হাত নখ একদম রগ আছে না, রগ মানে দেখা যেত আচ্ছা, গালে, এই যে ভুরুতে এখানে রগ দেখা যেত, মানে কিশোরী মনে বয়সের একটা সৌন্দর্য ছিল তার। সৌন্দর্য ছিল, বয়সের সৌন্দর্য, একদম অল্প হুম বয়সে একটা সুন্দরী মেয়ে ছিল। তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে ওরা বলি, তো বলার পর দিয়ে বলে আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই, তাহলে আজকে আমার বাসায় থাকো, হুম হুম। কালকে যেহেতু বিয়েই করবি তাহলে আজকে আমার বাসায় থাক। তা আপনি কাউকে বলেন নাই, আপনার বন্ধু বান্ধব? না, আমার বন্ধু বান্ধব কিছু বন্ধু বান্ধব জানছে, বলে জানার পরে আমাকে মানে ওরা ভয়, ওদের পরিবার যখন জানছে যে আমি নিয়ে এসছি, যে আমি ওকে নিয়ে আসছি, ওই যে মেসেঞ্জারে চ্যাট ডিলিট করে নাই, হুম। রিমুভ, ওইটা জানছে যে আমি ওকে নিয়ে আসছি। এরপর থেকে ওদের উপর অনেক চাপ আসছে, যার যার নাম্বার পেয়েছে তারা ফোন দিয়ে ঠেট দিছে, ওরা আর কেউ আসে না আমার কাছে। আচ্ছা, তারপর? তারপর পরদিন আমরা সকালবেলা চলে যাই বিয়ে করতে। বিয়ে করার পর মনে করেন কোথায় করেছেন বিয়ে? ওই যে কোর্ট ম্যারেজ করছি, মানে এটা কোথায় কোর্টে, করেছেন? কোর্টে গিয়ে। হাইকোর্টে হয় না? আমি হুম, সরি, আমার জানা নাই, এখন ওখানে গিয়ে বিয়ে এক্সপেরিয়েন্স নেই। করছি, ওই যে ওখানে গিয়ে 15,000 টাকা খরচ করে বিয়ে করছি। রিমুর ছিল আচ্ছা, 17, আমি 1 বছর বাড়াইয়া 18 বছর করছি, তারপরে বিয়ে কেমনে করছি। করলেন? জন্ম ওইখানে নিবন্ধন চায় নাই? জন্ম নিবন্ধন বানাইছিলাম, বানাইয়া তারপরে বিয়ে করছি। দেন ওখান থেকে ওনারা প্রশ্ন করছে যে তোমার কি বিয়েতে মত আছে কিনা, তোমাকে কেউ জোর করতেছে কিনা, কয় না আমাকে কেউ জোর করতেছে না, আমি স্ব ইচ্ছেই আমি বিয়ে করতে রাজি। আমি রিমুর আবার জিজ্ঞেস করলাম, রিমু এখানে লোকজন আছে, তুমি বলো তুমি কি আমাকে বিয়ে করতে চাও তোমার মনের ইচ্ছায়? কয়, হ্যাঁ আমি মনের ইচ্ছায় তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা, আমার একটা খুব প্রশ্ন আসছে। আপনি হুম, বলছিলেন যে রিমু নিঃসন্দেহে এখনো সুন্দরী, হুম, তো সেই সময়ও তো অনেক সুন্দরী ছিলেন। হ্যাঁ। তো আপনাকে দেখা মাত্রই তার কি অভিব্যক্তি ছিল? তার অভিযোগ তো ছিল, যেমন মনে করেন সে আমাকে টিকটকে দেখতো, টিকটকে আপনি সুন্দর টিকটক দেখতো, করতেন? টিকটক করতাম তখন, হুম হুম হুম। টিকটক অনেক সুন্দর দেখতো। তার একটা ইন্টারভিউতে বলছে, ও এটা বাস্তবিক, যে ও আমার দেখা অনেক ভালো লাগছে আমারও, কিন্তু বাস্তবে সেটা দেখে না, তা সেটা দেখা না দেখারও, না দেখেও যে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, মানে এটা আমার কাছে লাকি। কারণ আমার ওই চমৎকার! সময় আমার ভালো কোনো চেহারা ছিল না, আমার এখনো ভালো কোনো চেহারা নাই। আপনিও হ্যাঁ, নিঃসন্দেহে খুব হুম, সুন্দর, হ্যাঁ, হ্যান্ডসাম। তো প্রত্যেকটা সৃষ্টিই সুন্দর। আচ্ছা, আমি জানতে হুম, চাচ্ছি যে আপনি যদি বলতে চান হুম, যে সেই সময়টা তো একদম দুজনেই, আপনি যদিও হুম, পূর্ণবয়স্ক কিন্তু ও তো নাবালিকা বলা যায়। হ্যাঁ নাবালিকা বলা তো যায়। নাবালিকা তখন কি দেনমোহর এই বিষয়গুলো সে বুঝতো বা? না না না, এটা কিছু না, আমি ওরা 2 লাখ টাকা, ওরা যদি 1 টাকাও দিতাম না কাবিন, কিছুই বুঝতো না। আপনি দিয়েছিলেন আমি তারপর? 2 লাখ টাকা দিয়েছিলাম নিজের ইচ্ছায়, ও আচ্ছা ওর কিচ্ছুই জানে না। আচ্ছা আচ্ছা, তারপর বিয়ে করলেন নতুন তারপরে দম্পতি। হ্যাঁ দম্পতি সুন্দর, মানে আমরা আসলাম বাসায়, এরপর মনে করেন ওদের ফ্যামিলির বিশাল চাপ ঘেরাও চারিদিক থেকে। আপনি কি বিয়ে শেরওয়ানি তারপরে না না না, হলো? কিচ্ছু না, একদম নর্মালি ওই একটা সেলার কামিজ যেটা পরা ছিল উম, ওইটা, আমি একটা নর্মালি গেঞ্জি পরাছিলাম সম্ভবত মনে হয়, আচ্ছা, এটা পরেই বিয়ে কি করছি। মানে আমি চেহারায় দেখতে হুম, পাচ্ছি আসলে, আমি চোখে দেখতে পাচ্ছি যে কি ইনোসেন্ট দুটো হ্যাঁ বাচ্চা গিয়ে বিয়ে করে আসতেছে। আচ্ছা, তারপর কি করলেন? এই দম্পতি কোথায় গিয়ে উঠলেন? তারপরে আমরা উঠলাম, মনে করেন আপনার যখন আসলাম, আসার পর তো ওই বাসায় আবার উঠাইলাম, উঠানোর পর দেন ওদের ফ্যামিলি অনেক মানে লোকেশন জানিয়ে ফেলাইছে, চারিদিক থেকে লোক আসতেছে, ধরা খাইয়ে যাব, এখন কি উপায়? তখন আমার ভাই থাকে মিরপুরে, ওনাকে কল দিই, উনি বলছে যে ঠিক আছে তাহলে আমার কাছে চলে আস। তারপরে গেলাম ওখানে, ওখানে যাইয়া মনে করেন সেফটি ভাবে কয়দিন ভাইয়ের বাসায় ছিলাম, তারপর পারি নাই, ওখানেও অ্যাটাক হয়েছে। অ্যাটাক হওয়ার পর ওখান থেকে আর এক বাসায় গেছি গিয়ে ভাইয়ের আত্মীয় বাসায়, ওখানেও জানতে পারছি এরকম পলাই পলাই মনে করেন 3 মাস তখন দিয়েছে না আর পারতেছি না, পলাইয়া আর থাকা যায় না, তখন আমি বললাম যে, ও ভাই বলছে যে এটা একটা বিদ কর, তখন এলাকার একজন নেতা ছিল, তিনি বলতেছে যে সুন্দরী মেয়ে পেয়ে কি ভুলে গেছস তোরা, এটা নিয়ে আর কতদিন এরকম করবি, একটা মীমাংসায় চলে গেলে তো ভালো, বারবার পেরা তো ভালো লাগে না। হুম হুম। পরে ঠিক আছে একটা বিচার ডাকিস তাহলে। এর মধ্যে ওর বাবা মার সাথে কথা বলেনি আপনার স্ত্রী? না, বলতে চায় না। বলেনি। আচ্ছা। তারপর ফোন বপ, মানে আমরা সিম অফ, আমাকে ফোন নেই কোনো, কারণ জানি যে সব জায়গায় রিং আসবে। আর যা অত্যাচার হয়েছে আমার ভাইয়ের মোবাইলের উপর হয়েছে, ভাইয়ের মোবাইলে আসছে হুমকি ধুমকি যা আছে তারা আমার কি ভাইয়ের। জানতেন যে বিয়ে করেছিলেন আপনারা? হুম, তার বাবা মা জানতেন? আপনার স্ত্রীর বাবা মা কি জানতেন বিয়ে করেছেন আপনারা? না না না, সেটাও জানতেন না। সেটা আচ্ছা, জানতাম না। তারপর কি হলো? তারপরে দিন মনে করেন আপনার, যে পরে জানতে পারলো, যখন যখন জানতে পারলো তখন মনে করেন যারা তারা যে বললো যে সালিশ বসাইছে, হুম। যে আপনার অমুক দিন আসেন আমরা একটা মীমাংসা যাব। আচ্ছা। তো সবাই আসলো, ওনাদের পক্ষ থেকে অনেক লোক আসছে। হুম আসার পর বাসায় হুম। ই হইলো যে মেয়ের
বিচার টিচার হইলে বিচারে হেরে গেলাম আমি, হেরে গেছি মানে মেয়ের বয়স কম, আর এই মুহূর্তে মেয়ের মার অধিকার বেশি, মা যেটা বলবে সেটাই হবে। তো মা বলছে যে আপনি কি করবেন, কয়, আমি আপনার মেয়ের নিয়ে যাবো, আমার মেয়ের নিয়ে যাবো। তো আমি বলছি যে সবাই বলছে যে আপনার মেয়ে মেয়ে তো বিয়ে হয়ে গেছে, আপনি কি করবেন? কয়, আমার মেয়েকে এভাবে বিয়ে দেবো না, আমার মেয়েকে অনেক ধুমধাম করে বিয়ে দেবো, আমার অনেক স্বপ্ন আছে। হুম। কয় সেটা ঠিক আছে, তাহলে পরে নিয়েন। কয়, না আমি এখন আমার মেয়েকে নিয়ে যাবো। তো আমার ভাই বলতেছে, আমার ভাইয়ের বন্ধু বান্ধব বলতেছে যে হুম। আপনি ঠিক আছে, তাহলে আপনি যখন নিয়ে যাবেন তখন আপনি তাহলে এই কাজ করেন, আপনি স্টামে সই দিয়ে তারপর নেন। আচ্ছা। তখন আমার ভাই আবার স্টাম্প কিনে আনছে, স্টামে সই হুম। দিবে। এই মুহূর্তে মনে করেন আমি আবার আমার রিমু আমাকে ডাকছে, আমি আবার হুম। রুমে গেলাম। রিমু বলতেছে যে এখান থেকে আমি যদি যাই আমার লাজ যাবে। তখন আচ্ছা। আমার শক্তি আর বাড়লো। তখন কি করছে, ওই যে একটা ভিডিও ছিল, আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে, কারণ ফ্যামিলি ম্যাটার, তো ভিডিওটা ডিলিট করে দিয়েছি, কারণ সবসময় একটা থাকে না, সবাই আবার সম্পর্ক জোড়া লাগে, যেমন জোড়া লাগছে। তখন আমি গ্রিল আছে, জানলার গ্রিল এভাবে ধরে আছে, ও আমার বুকে এরকম জড়াই দিয়ে আছে। আর ওদিক থেকে ওদের লোকজন আমাকে হাতের মধ্যে থাপড়াই দিচ্ছে, বাইরে দিতেছে, ছাড়, মানে অনেক হুমকি দমকি দিতেছে, বাঁচবি না, মহিলা যাবি গা, একদম সারা জীবন জেলে পচতে হবে। আমি কারো কথা কান দিই না, ও আমার ধরছে ধরছে, সাহস পাইছে, ওই যে লাজ বলছে যাবি না। তখন আমরা কি করলাম, ওদের আমার যে লোকজন আছে, ভাইয়ের লোকজন, তখন কি হচ্ছে, এমন একটা চিৎকার মারলো যেটাকে মাছের বাজার পাইছোস। তারপর কি করলো, যান ওই রুমে যান, পরে কথা বলতেছি। পরে আবার ওই রুমে পাঠাইছে, এই সুযোগ কি করছে, দরজা ফাঁকা ছিল, রিমু দৌড় দিছে, রিমুর পিছ পিছে আমিও দৌড় দিছি। দৌড় দিছি, তো রিমু কি করছে বুদ্ধি করে, ওরা আবার নিচে আবার মাইক্রোবাস খাড়া করে রাখছিল, যদি হুম। মাইক্রোবাসে উঠাইতে পারতো টান দিয়ে লয়ে যেত ওরা। তো রিমু আবার বুদ্ধি করছে কি, রিমু পাঁচটা লেগেছে উঠে সিঁড়িতে দৌড়ে উপরে উঠছে। হুম। এখন আমিও দৌড়ে ওর পিছ পিছে যাইতেছি। তো ওখানে আবার একটা লোক, আমাদেরই লোক, আমি ভাবছিলাম যে ও রিমু ভাবছে ওদের লোক, আমিও ভাবছি ওদের লোক। তো উনিও বারবার আমাকে পিছ পিছে আসতেছে। তা আমিও, রিমু ভয় পাইতেছে যে হ্যাঁ দিক খেলাছে, এখন কই পালামু। তখন ওই লোকটা কইতেছে কি, সমস্যা নাই, তোমরা যাও, আমি তোমার ভাইয়ের লোক। হুম। তখন আল্লাহ শান্তি পেলাম, ও রিমু করছে, অনেক রুম থাপড়াইছে, যত তালা উঠছে তত তালা এরকম থাপড়াইছে জোরে জোরে, মানে কেউ দরজা খুলে নাই, মানে আশ্রয়ের জন্য। পরে উপরে পাঁচতলায় গিয়ে এক মহিলা খুলছে দরজা, যাক আলহামদুলিল্লাহ, ওই রুমে ঢুকে যায় গিয়া। পরে ওর আম্মু তো কোথাও খুঁজে পায় নাই, হুম। ওদের লোকজন আর কোথাও খুঁজে পায় নাই। হুম। হুম। এখন ফ্ল্যাট বাসার ভিতরে কোন রুমে দেখবে যে কোন রুমে আছে, কারণ সবাই তো এখানে পার্সোনাল ভাবে থাকে। যে তারপর কয় রুমে মানে টোকা দিচ্ছে, খোলে নাই কেউ। তারপর ওনারা অনেক লেট করে, অনেকই করে হুম। চলে গেছে। তারপর ওর আম্মু দেখছে যে না আর হবে না, মেয়ে যাবে না, তখন হচ্ছে গিয়ে ওকে না, আপনারা উপরে উঠলেন, 5 তলা বাড়িতে ঢুকে গেলেন। পাঁচতলা বাড়িতে হুম। ঢুকে গেল। ঢুকে ওখানে আশ্রয় নিই। আশ্রয় নেওয়ার পর ওখানে জানতে পারি পরবর্তীতে, আমরা তো এখানে এখন হই হুল্লো, অনেক লোকজন, কি হয়েছে এগুলো আমরা কিছুই জানতে পারি না। আমরা ওখানে বসে রাখছে, আমাদের পাহারা দিয়ে রাখতেছে, ওই যে দুজন লোক গেছে ভাইয়ের, আর আমরা আছি, আর মহিলার আছে, কত বসো শান্তিতে, সমস্যা নেই, কোনো টেনশন নেই, এখানে নিরাপদ আছো, এখানে কেউ আসবে না। আর এদিকে হয়েছে, পরের দিন জানতে পারলাম যে এখানে আম্মু নাকি মানে সিনকেট করছে, করার পর নাকি যে আপনার যাবে না। শাশুড়ি। যে যাবে না, যে মেয়েকে, আব্বু বলতেছে যে মেয়ে যাবে না, তার জন্য তোর কিনে লাভ নাই, চলো ফিরে যাই। পরে বাড়িতে চলে গেছে গা। এরপর থেকে আর কোনো মানে হয় না। তারপরে মাঝে মধ্যে ফোন টোন আসছে। এরপরে মনে করেন কি হয়েছে, যে না আম, আমাদের যে মেকআপ আর্টিস্ট, বাংলাদেশের নামকরা মেকআপ আর্টিস্ট মানিক ভাই, হুম। তো ওনাকে কল দিছে যে রিমু কোথায়। তো রিমু কোথায় কে কল? কল দিছে, হয়েছে গিয়া একজন ভাই, ওনাদের ওই পক্ষের। হুম। হুম। তো উনি কল দিছে, প্রথম কল দিছে হইলো গিয়া যে মানিক ভাইকে কল দিয়ে বলে যে একটা কাজ আছে, অনেক ভালো একটা বাজারের, আপনাকে আসতে হবে। তো আমি বললাম যে আমি তো একটা শুটে, মানিক ভাই বলতেছে আমি একটা শুটে, তো আমি কিভাবে আসবো, আপনি কাজ করেন, আমি লোক পাঠাইতেছি, ওর সাথে কথা বলে আমাকে জানাইন, আমি পরে আচ্ছা ঠিক আছে পাঠান। তো আমার আমার বন্ধু ছিল, হুম। একসাথেই কাজ করতাম আমরা, মেকআপ অ্যাসিস্ট্যান্টই করতাম। তো ওরে পাঠাইছে, ওরে কি করছে, আটকায় রাখছে, 5 ঘন্টা আটকায় রাখছে। তো চেয়ারের সাথে বাইন দেয়া, পিস্তলও ঠেকায় রাখছে মাথায় নাকি, বললো ওরা, মানিক ভাই বলছে যে 5 ঘন্টা আটকায় রাখছে, রশি দিয়ে চেয়ারের সাথে বাইন্ধে রাখছে, যে বলে যে মানিক কোথায়। তো বলতেছে যে ভাই, মানিক, আপনি যে মানিক রে খুঁজতেছেন, এই মানিক সেই মানিক না, এই মানিকের হইছে, এই মানিক ভাইয়ের হইছে গিয়া নিকেতনে মহানগরে ফ্ল্যাট কেনা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে,
উনি অনেক বড় মেকআপ আর্টিস্ট, উনি হুম। সব বড় বড় বাজারের কাজ করে, বাংলাদেশ যত বড় বাজারের সব কাজ করেন। আর আপনি যে মানিকের কথা বলতেছেন সেটা জুনিয়র মানিক, ওই থেকে এই, তো ওনারা বিশ্বাস করে না কথা, আচ্ছা, অনেক ভাবছে তর্ক ওই তর্ক, মানিকের সাথে। হ্যাঁ অনেক তর্ক তখন মানে জানলেন। আপনাকে কি ঠিকমতো চিনতও না আপনার শ্বশুর শাশুড়ি? না, আমাকে চিনতো না, আপনাকে মাইনা নিবে না কি বলছিল? আমাকে মেনে নিবে না। মেনে নিবে না কেন? না, কেন আপনার মেনে নিবে না বলছে সেটা বলে নাই, মেনে নিবে না বলছে যে যেদিন দিব, যেদিন কাগজ ওই সই হয়, তো ওই দিন বলছে যে, আমি বলছি যে আমি পা জড়াইয়া ধরলাম মা আম্মার, যে আম্মা আমাকে আমার এই রিমুকে নিয়েন না, আমি রিমুর অনেক ভালোই রাখবো, আপনি রিমুর আমার ভিক্ষা দিয়ে যান প্লিজ আম্মা, রিমু যাবে না। হুম কয় আমার, কয় তুমি পা ছাড়ো, তুমি পা ছাড়ো, আমি তোমার বলতেছি, শোনো, রিমুরে আমি তোমার সাথেই বিয়ে দেবো, 100% শিওর রাখো, কিন্তু আমি ভালোভাবে বিয়ে দেবো, মানে মানুষ ডাইকা আনন্দ হুম। উৎসব করে তারপর বিয়ে দেবো। এখন আমি রিমুকে নিয়ে যাই, দেন তোমার সাথে আমি বিয়ে দেবো, এটাই কথা হয়েছিল। আচ্ছা, দেন, তারপরে ওই মানিক ভাইকে ধরে নিয়ে গেল। হ্যাঁ, ওই মানিক ভাইয়ের লোককে ধরে নিয়ে বাইন্ধে রাখলো। বাইন্ধে রাখলো। আচ্ছা, তাহলে আপনার শ্বশুর শাশুড়ি মানে কি ধরনের অনেক প্রভাবশালী কেউ ছিল যে একদম বললেন পিস্তল ঠেকিয়ে ধরে রাখা? প্রভাবশালী মতো লোক আছে, ভালো অনেক লোক আছে, মনে করেন আমাদের ঢাকায় অনেক লোক আছে, যারা আচ্ছা আছে, আচ্ছা। সেটাই তো প্রশ্ন। এখন আমাকে এটা বলছিল মানিক ভাই, মানিক ভাই তোর মিছা কথা বলবো না, মানিক ভাই আমার যে বন্ধু বলছে যে আমাকে পিস্তল ঠেকাই রাখছে, এটা তো আর আমি জানি না। হুম। কিন্তু এখন যে লোক ঠেকাইছিল, এ আবার এখন আমার খুব পরিচিত। কে উনি? কে? উনিও মিডিয়া ব্যক্তি, আচ্ছা উনিও আচ্ছা। মিডিয়া ব্যক্তি, উনিও ওনার অফিস আছে এই যে বনশ্রীতে, ওনার অফিসেও আমি গেছি। হুম হুম তো আমি সেই লোক, মানে উনি বলতেছে হুম হুম যে হুম। আমি যে তোমার তোমার না পায়ে আরেকজন ধরে নিয়ে আসছিলাম মেকআপ আর্টিস্ট, আমি সেই লোক। আচ্ছা, তারপর ওখান থেকে তো উনি নিশ্চয়ই ছাড়া পাইলো। হ্যাঁ, ছাড়া পাইলো। তারপর আপনারা কি করলেন? এই যে পালায়া আবার বাবা মার থেকে আবার দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন? না, তখন আবার লুকাই বেড়াইনি, তখন আল্লাহ ওই যে মিলন ভাইয়ের বাসায় ছিলাম, আমার ভাইয়ের বাসায় ছিলাম, দীর্ঘদিন, মানে অনেক দিন ছিলাম ওখানে। আমাদের ডিসিশন ওদিনকার পর ডিসিশন তৈরি হয়ে যায় যে আহ, রিমুকে যেভাবে হোক তোমার আম্মু, রিমুর আম্মু নিয়ে যাবে, তো তো কি করা যায়। তো আমার ভাবি বুদ্ধি দিল যে তাইলে মানিক তুই একটা বাচ্চা নিয়ে নে, বাচ্চা নিলে হয়তো তোমাকে এই রিমুকে আর নাও নিতে পারে। তারপরের দিন আমরা ডিসিশন নিলাম যে আচ্ছা ঠিক আছে, রিমুর কাছে জিজ্ঞেস, রিমুর পারমিশন নিয়েছে, রিমুর পারমিশন করে হ্যাঁ ঠিক আছে এটা ভালো হয়, কারণ তখন তো রিমুর মিডিয়ার প্রতি কোনো ঝোঁক ছিল না, ওর গান গাওয়ার ইচ্ছে ছিল। 2 বছর তো কাজ করে নাই, তারপরের দিন আমি মনে করেন ডিসিশন নিলাম, তো আলহামদুলিল্লাহ প্রথম মাসে আমাদের লাস্টের দিকে, প্রথম যে সপ্তাহে লাস্টের দিকে আমাদের সন্তান হয়। ওখান থেকে মনে করেন আপনার রিমুর আর তো আর উম, কাজ কাম করে নাই। এখানে ওখান একটা থেকে রিমু প্রশ্ন, আটকা পড়ে আছে। আটকা মানে রিমু আর মাতৃত্বের কাজের জন্য? কাজের জন্য, আর কাজের যে কাজটা করার কথা ছিল ওখান থেকে পিছিয়ে পড়লো। হুম হুম যে হুম। এখন সে একটা সন্তান হয়েছে, তারে বড় করতে হবে, যত্ন আছে, একটা মায়ের কি করা দরকার এখন, রেস্ট নেওয়া। তারপর অনেক দুষ্টুমি করছে, দুষ্টু অনেক, তারপর ফিরে বাচ্চা নিয়ে অনেক দুষ্টুমি করছে। কি কিন্তু দুষ্টুমি করেছে? দুষ্টুমি হাসি, মানে মজা করতো সেটা অনেক। তো বাসায় আপনার সাথে। বাসায়, হ্যাঁ। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে উনি যে এসছেন আপনার হুম। কাছে, যখন আপনার কাছে চলে আসলো, তখন কি আপনাদের মধ্যে এরকমই কথা ছিল যে আমি এসেছি তুমি আমাকে মিডিয়াতে বড় করবে বা মিডিয়াতে একটা স্থান করে দিবে এবং আমি তোমার সাথে সংসার করবো, নাকি শুধু ভালোবাসার জন্যই এসছে? কি মনে না, হয়েছিল আপনার? এরকম কোনো কথা হয় না, কথাটা হয়েছে যেমন যে ওকে ওর, মানে ওর সিঙ্গার হওয়ার খুব শখ। সেটা তো আমি শখ, কইছি শখ, কিন্তু ওই কারণেই কি আপনার না কাছে ওই আসে নাকি আপনাকে ভালোবেসে মানে আসা? ভালোবেসে আছে, আমাদের ভিতর ভালো রিলেশন তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। আমাদের ওই যে করে দেব বানাই দেব এই এই বিষয় নিয়ে কত বুঝতে কথা হয় না, পারছি। কথা হয়েছে যে ও আমি শখটা একটা গান গেয়ে আর পূরণ করে দেবো আর কি, মানে একটা মিউজিক দিয়ে একটা গান গেয়ে আর শখটা পূরণ করে দেবো। প্রথম যখন বাচ্চাটা হলো বা ওই হুম। মাতৃত্বের সময়টা নিশ্চয়ই আপনি তার পাশে ছিলেন, হ্যাঁ। টুকটাক তো কাজও করতেন হুম। তখন মেকআপ আর্টিস্ট হ্যাঁ, হিসেবে? তখন আবার কাজ শুরু করছিলাম তখন তো টুকিটাকি। ভালো আয় আয় রোজগার হচ্ছে। হ্যাঁ, না তখন ভালো আয় রোজগার বলতে তখন সব পার্টি চলে গেছে, 3 মাস তো কাজ করি নাই। ও 3 মাস কাজ করি নাই, আর মিডিয়া জগতে 1 মাস কাজ না করলে কাজ চলে যায়, সব পার্টি আচ্ছা। হারায় যায়। হুম হুম হুম। তখন আবার একটা প্রোডাকশন ছিল ওই যে মাইনুল ইসলাম খোকন সাহেব ডিরেক্টর, উনি উনি উনার আবার ওনার সাথে জয়েন করি, উনার আবার রেগুলার মাসে ভালোই কাজ হইতো, মোটামুটি 4-5 দিন মাসে হইতোই। তো ওইটা দিয়ে ভালো টাকা, মানে একটা ইনকাম সোর্স। তখন আলাদা বাসা নিলেন আপনারা? তখন ওখানে ভাইয়ের ভাইয়ের কাছ থেকে আবার আমরা চলে যাই, চলে যাওয়ার পর আমরা মধুবাগ চলে আসি, আবার এই মধুবাগ যাই, আচ্ছা, মধুবাগ এসে। যখন প্রথম সন্তানটা হুম। হাতে নিলেন, নিজের হ্যাঁ, বাচ্চা, ছেলের একটা শখ ছিল, তখন আমার অনুভূতিটা কি ছিল? অনুভূতি, আমি বাবা আমার মার? হাসি আর থামাইতে পারে না কেউ।
আমি মানে কি বলবো আসলে, মানে হাসি থামাইতে পারিনি আমি। আর আমার মানে মানে এত ভাল লাগছে, আমি কোলে নিয়ে অনেকক্ষণ তাকাইছিলাম ওর দিকে। বেশিক্ষণ তাকানো ঠিক না, লোকজন বলতেছে। আর বাচ্চার মায়ের? বাচ্চার তো সিজার হয়েছে, হুম। মায়ের মায়ের জ্ঞান ফেরার পর মাও অনেক খুশি, মার কাছে দিছি, মা খুশি, দুজনেই খুশি, খুব হ্যাপি ফ্যামিলি। তারপরের দিন মনে করেন আমরা মধুবাগ বাসা নেই, বাসা নেওয়ার পরে ওখানে আমাদের অনেক কষ্টের একটা দিন কাটে। মানে 4,000 টাকা রুম ভাড়া, বাচ্চার দুধের কেনার টাকা থাকে না, ঘর ভাড়া থাকে না, এই করোনা চলতেছে, কাজ হুম। কাম নাই, মাসে 2 দিন 1 দিন কাজ থাকে। অনেক কষ্ট করে সময় কাটাইছি। এক রুমের ভিতরে মনে করেন আপনার কোয়ার্টারের ভিতরে, ওই রুমের ভিতরে রিমু মনে করেন অনেক মানুষের সাথে পাক করতো। যে মনে করেন 4-5 জন, 4-5টা চুলা সবার সাথে একসাথে পাক করতো। একটা নোংরা বাথরুম, এইটাই সবাই একসাথে ব্যবহার করতো। মানে এইগুলা ও ফেস করছে, অনেক কষ্ট ফেস করছে ও। তখন ওর ভালো ভালো অফার আসছে, ও যায় নাই, আমাকে অনেক ভালোবাসতো, অনেক মানে কি হিউজ করে ধরনের ভালোবাসতো। অফার? অফার আসতো, তোমাকে নায়িকা বানাবো, তোমাকে, তুমি এমন সাধারণ একটা মেকআপ আর্টিস্ট তোমাকে কি দেবে, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে বড় নায়িকা বানিয়ে দেবো। এগুলো কি সোশ্যাল মিডিয়াতে? ওই ফেসবুকে ওর সাথে ফেসবুকে? চ্যাটিং হইতো আর কি। আচ্ছা। তো এরকম অনেক কথা হয়েছে, তখন দেখলাম যে না, ওরও কাজ করার সময় হয়ে গেছে এখন। হুম হুম হুম। আমি বলছি যে না, কাজ নাই করার জন্য, তখন দেখলাম যে না, ও ও মাঝে মধ্যে কাজ করতে আগ্রহী হুম। যখন। তাই আমি বললাম যে, ঠিক আছে, যদি আমি যদি ভালো কিছু কাজ পাই তাহলে ওরে দিয়ে করাবো, কারণ তাহলে সংসারটা আরো একটু ভালো ভালো চলবে। তো এরকম টুকিটাকি 2-1টা কাজ আমি নিজে নিয়ে গেছি, আবার নিজেই নিয়ে নিয়ে আসছি, কাজ করছে ওই যে ইগলে। তাও প্রথম সব কাজ জায়গায় না। কোনটা ছিল? প্রথম কাজ হচ্ছে ইগলে, আমি ওরে একটা কাজে নিয়ে যাই, কি কাজ এটা? এক্সট্রা ক্যারেক্টারে, এক্সট্রা রিমুরে, মানে হ্যাঁ, কোনো একটা নাটকের, তাই নাটকের, তো? হ্যাঁ, ইগলের নাটক। ইউটিউবের নাটক? হ্যাঁ। আচ্ছা। প্রথম যেদিন সে শুনলো কাজে হুম যাবে, তার তো অনেক শখ ছিল। হুম সেই সময়টা আপনিই তো রেডি করে দিয়েছেন হুম তাকে। হুম। তার অনুভূতিটা বা ওই আমি দিনের রেডি, আপনাদের আমি ওই, কনভারসেশন আমি গুলো কি ছিল? ওদিনকে ওইটার আমি মেকআপ আর্টিস্ট ছিলাম। ও নায়িকাকেও সাজাইছি, ওরও সাজাইছি। তোর ও ভয় পায়নি প্রথমে? না, ও এমনি মানে সবার সাথেই মিশে যেত আর কি দ্রুত। তখন রিমু যখন ঢুকছে তখন হচ্ছে উনি, তারপর হচ্ছে গিয়া আলবি ভাই, হুম হুম হুম। তারপর হচ্ছে আরো এই সবুজ ভাই, এরা কন্টিনিউ কাজ করে ওখানে একদম মাসিক চুক্তিতে। তখন ও যায় সবাইকেই পাইছে, ওরে ওদের ওকে সবাই ভালোবাসতো, মানে আদর করতো, সবাই লাগে দুষ্টুমি করতো। আমার বাচ্চাটা নিয়ে যেতাম, বাচ্চাটার সাথে সবাই ছবি তুলতো, হুম খেলাধুলা হুম। করতো, ভালোই। তারপর কি করলো যে একটা সময় আসলো যে না, রিমুকে মাসিক হিসাবে নিয়ে নেওয়ার জন্য, পরে মাসিক হিসাবে নিয়ে নিয়েছে। মানে মাস এক্সট্রা ক্যারেক্টার গুলো। এক্সট্রা ক্যারেক্টার গুলো আচ্ছা, মাসে। এই তো গেল কাজের দিক থেকে। হুম আর যেহেতু বালিকা বধূ বিয়ে করেছেন, হুম 17 বছর বা হুম 18 বছরেই মা হয়ে হুম গেছে, সেই সময়টা রিমু যে একটু দুষ্ট প্রকৃতির বা একটু চঞ্চল প্রকৃতির, সরি দুষ্ট কথাটা হুম যায় না, তো আমি ভাবছি যে নিশ্চয়ই বালিকা বধূ সারাদিন দৌড়াদৌড়ি করে আপনার ঘরটাকে মাতিয়ে রাখতো, বাচ্চা হুম। এবং বালিকা বধূ। অনেক অনেক সেই দুষ্টুমি ছিল। গল্পগুলো একটু শুনি সে কেমন গল্প ছিল। মনে করেন ওকে, ও হইছে গিয়া অনেক, আমি দুষ্টুমি করতাম, ও দুষ্টুমি করতো, আমরা দৌড়াদৌড়ি করতাম রুমের ভিতরে, তারপরে বাচ্চা নিয়ে খেলতাম, আমরা লুডো খেলতাম, লুডোর ভিতরে আমার এমন রাইত নিয়ে, মানে এমন রাইত কমিয়েছে যে লুডো 10-12 গেম না খেললে না ঘুমাইছি, মানে যতক্ষণ না পর্যন্ত ও জিতবে। হুম। আহ, মানে আমি যদি একদিন জিতি বা ওর ওর কান্না, মানে অটোমেটিক ঝরে যাবে কান্না। যদি মনে করেন আপনার, ধরেন আজকে আমি 3বারই জিতলাম, খেলা 3বার হয়েছে, 3বার আমি জিতছি, তখন আমি জিতলাম কেন, কেন আমি জিতলাম, মানে এটার কষ্ট ও নিতে পারতেছে না, মানে চোখ দেয়া গল গল করে পানি পড়বো, আর ওর সাথে কথা বলা যাবে না, আর এই তখন রাগ বালিকা করতো। বধূর আবদার গুলো কি পূরণ করতেন? কি কি আবদার, মানে সেই সময়টা, এখনকার রিমুর হুম। আবদার শুনতে চাচ্ছি না আমি। না, সেই সময় সেই আবদার, সময়টা কি কি আবদার আবদার ওর ছিল? পছন্দ একটা ছিল, ও খাওয়া দাওয়া খুব পছন্দ করতো, অনেক খাওয়া দাওয়া পছন্দ করতো। তাহলে আমি যদি মনে করেন আজকে কাজে যেতাম, 2,000 টাকা পেমেন্ট পাইতাম, ওইটা আমরা কালকে কাজে যাইতাম না, ওই টাকা দিয়ে আমরা ভালো একটা রেস্টুরেন্টে যাইতাম, যে ওর পছন্দের খাবারগুলো খাইতাম, যেমন বার্গার পছন্দ করে, তারপর ওই যে বুফে খুব পছন্দ করে, বুফে নিয়ে যেতাম, প্রতি মাসে 2-3 বার বুফে নিয়ে যাওয়া লাগতো ওরে। মানে এতটাই, তখনকার বুফ অত রানিং ছিল না, আমরা যখন বুফে যাইতাম, হুম হুম হুম। বুফ অত রানিং ছিল না, মানুষও কম যাইতো, মানুষ সবাই কেবল জানতেছে বুফ মানে কি। আচ্ছা।
তখন আমরা বুফে যাইতাম, বুফে যায় মনে করেন আপনার মানুষজন তো সবাই জানে, এখন তো এভেলেবেল সবাই জানে বুফ মানে কি। আমরা যখন বুফে যেতাম তখনও বুফ অনেকে জানে, যারা জানতো সেটা বিএফএ পার্সন যারা আছে তারা জানতো। আর তখন আমরা প্রতি মাসে 3 বার বুফে যেতাম, মানে ও খাবারটা এত পছন্দ করতো। আচ্ছা, আর সব যখন অনেক সমস্যা ছিল পরিবারে, হুম, অর্থাৎ ওই যে যখন মধুবাগে উঠলেন তখন হুম, তো টাকা পয়সার একটু সমস্যা ছিল, হুম, করোনা টাইম। হুম, সেই সময়টা রিমুকে কেমন দেখলেন? সেই সময়টা যে আপনি হয়তোবা ও মাংস খেতে যাচ্ছে বা ভালো কিছু খেতে যাচ্ছে, আপনি তো আনতে পারছেন না, হুম, বা তখন তো আসলে বাচ্চা দুধ খেত, আমি যদি এটা হুম, ভুল করে। হুম। তখন কি তার মধ্যে এই উচ্চাভিলাষী বা আপনার সাথে কম্প্রোমাইজ করার বিষয়টা কি ছিল, যে ঠিক আছে আজকে হয়নি তো কি হয়েছে, অন্যদিন খাবো আমরা? হ্যাঁ, এটা 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 বলছে যে আজকে না হয় তার কি হয়েছে, মানে যেমন মনে করেন আপনার আমার পকেটে আজকে 1 টাকাও নাই, ধরেন আমার একটা কাজ ছিল, আমি কালকে শুটিং এ যাব, আমার কাজটা পেক আপ হয়ে গেছে গা, হুম হুম। ও কষ্ট পাবে না? ও কষ্ট পাবে না, ও আনন্দে আরো নাচবে। কেন নাচবে জানেন? যে আমি ওর সাথে কালকে থাকতেছি। আচ্ছা, মানে ওর কাছে যে তুমি থাকলে আমার টাকা লাগে না, মানে আমার ওই সময় এমন কথা বলতো যে তুমি থাকলে আমার টাকা লাগবে না, তুমি থাকলেই হয়েছে। কি তো দারুণ একটা মানে সম্পর্ক। আমরা আমি যতবারই আমার কাজ ক্যান্সেল হয়েছে ও খুশিতে নাচতেছে, কই তুমি নাচতেছো কি লিগে? বলতেছে যে আমি আমি কালকে তোমাকে পাচ্ছি, মানে আমার আর লস, তুমি নাচতেছো, বা ভালো। আমি মনে মনে ভাবতাম যে এরকম মেয়ে আসলে ভাগ্য পাওয়া মুশকিল, কারণ প্রত্যেকটা জামাই চায়, প্রত্যেকটা বউই চায় যে যাও কাজে যাও, কাজ করো গিয়া, বাসায় বসে বেশি কি করো। আর আমার বউ কোনোদিন বললো না যে এই সারাদিন বাসায় বসে কি করো, যাও একটু ঘুরে আসো, বন্ধু বান্ধব আড্ডা মারি আসো, বা এই এখানে যাও বা কাজে যাও। হুম হুম। আমাকে এটা না বলে আরো আরো কাছে ধরে রাখতো যে কোথাও যায় না, 1 মিনিটের লেগে কোথাও ছাড়ে নাই। যখন কাজ না থাকতো 24টা ঘন্টা আমি তার সাথেই ছিলাম, মানে 1 মিনিটের জন্য 1 কাপ চা খাইতে গেলেও আমার নিয়ে যাবে। আচ্ছা, খুব চমৎকার। আপনাদের কোনো প্রেমের প্লেস আছে? মানে বিয়ের আগে তো প্রেমের হুম, একদমই সুযোগ পান নাই। হুম, বিয়ের পর নিশ্চয়ই ওই সময়টা বাচ্চাটা হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ, সেই সময়টাও মনে হয় প্রেমের একটু কষ্ট হয়েছে, কারণ বাচ্চা আছে সাথে। হ্যাঁ। তো এরকম হতো না যে কোথাও ঘুরতে যেতেন সবাই 3 জন মিলে? প্রেমের কোনো প্লেস ছিল বিয়ের পরের? প্রেমের পেস বলে আমরা এই হাতির ঝিল, এটা হাতির ঝিলের মূল আমাকে জায়গা অস্ত্র, এই যে এটা হয়েছে গিয়া আমরা আহ, প্রতিদিন প্রতিদিন বলতে ফ্রি যেদিন আসি সেই দিনই হাতে ঝিল আমরা। ও একটা নর্মাল একটা 3 পিস পরতো, কি মানে এত সুন্দর লাগতো ওকে, মানে আমি মানে ওই যে ওই পিক গুলো বা ভিডিও গুলো দেখলে আমার কান্না চলে আসে, যে ওই সময়টা আসলে কি মিস করতেছি, মানে আমরা এত ভালো ছিলাম, মানে এত দুজনে এত মানে ভালোবাসা ছিল, মানে বলার বাইরে, নষ্ট হয়ে গেছে যাক আসলে, কিন্তু যাই হোক, আমরা আমি তারপর শুনছিলাম যে রিমুকে 1 মাসের হুম, চুক্তিতে ইগল নিয়ে নিছে, কোম্পানি হ্যাঁ, থেকে নিয়ে নিল যে হুম, এক্সট্রা ক্যারেক্টার গুলো করাবে। হুম। তারপর কি হলো? তারপরে ও কাজ করছে, প্রায় 8 মাস কাজ করছে। হুম 8 মাস কাজ করার পর ও দেখছে যে না, আমাকে এখানে উম, নায়িকা চরিত্র দেয় না, বা ওটা ভুল ছিল ওদের, যে আমরা তা বললাম যে না ঠিক আছে একটা কিছু করি। তারপরে মনে করেন একটা যে কোনো কারণেই রিমুর সাথে একটা দ্বন্দ্ব হয়, যেমন যেমন ওটা যে মালিকের পরে যে স্থান সে তার সাথে। তারপর রিমু আমাকে প্রতিদিন কমপ্লেন করতো যে আমাকে আগে বাসায় নামাই দিত, এখন নামাই দেয় আমাকে মগবাজার। আগে আমাকে বাসায় নামিয়ে দেয়, এখন কোনো সময় নামাই দেয় হাতির ঝিল, কোনো সময় নামাই দেয় ওরকম ড্রাইভারে। তাহলে আমি তো একা মেয়ে মানুষ, আমি 1টা বাজে বা 12টা বাজে আমি কিভাবে আসি? আবার আমাকে আগে মানে গেলে একটা সিএনজি ভাড়া, মানে সিএনজিতে পাঠাইতো, বা আগে পিক আপ হইলে ওরকম কোনো আপ্যায়ন এখন দেখি না, মানে কেমন যেন দূরত্ব ভাব হয়েছে একটু সমস্যার কারণে। কি তাই আমি বলি সমস্যার কারণে সমস্যাটা হয়েছে যদি বলতে চান আর কি? ওখানে একটা মেয়ে ছিল, মেয়েটার সাথে আচ্ছা ওটা নাই বলে থাক। মানে আমি হুম, ভাবছি যে হুম। এরকম কিছু কি, মানে কোনো কুপ্রস্তাব দিয়েছে না, না, রিমুকে না, বা কোনো এরকম কিছু কুপ্রস্তাব তো না। না? একটা ওরা 2 বান্ধবী ছিল, এই 2 বান্ধবীর সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা হয়। আচ্ছা, এই হোয়াটএভার। কারণে মনে করেন আপনার কারো প্রিয় মানুষ হয়তো ওই মেয়েটা কারো প্রিয় মানুষ, সেও লিগেল টিমের কাছের। এই কারণে মনে করেন আপনার রিমুর উপর চাপটা বেশি হয়েছে। আচ্ছা। তো আমি রিমুকে বুঝাইছি যে তুমি এক কাজ করো, যখন মনে করো জীবনে যদি তুমি উঠতে চাও, বড় কিছু হইতে চাও, তখন তুমি শত্রুরও বন্ধু বানাইতে হবে। ধরো তোমার ওই মেয়েটা তোমাকে তোমার শত্রু, তখন তুমি ওর সাথে হেসেই কথা বলো, তুমি মিশে যাওয়ার লাগে। তো ও একটু জিদি মানুষ, তো ও মিশে নাই। তো এটা ওর ব্যর্থতা, মিশে নাই, মিশলে কিন্তু আবার মনে করেন স্বাভাবিক কাজটা করতে পারতো। হুম হুম। তো মিশে নাই, দেন ওর জিদের কারণে ওটা নষ্ট হয়ে গেল। তখন আমরা কি বললাম যে তাহলে
আমরা এক কাজ করি, যেহেতু ইগল টিম ছেড়ে দেব, তাহলে আমরা আমি মালিককে গিয়ে বলি যে ভাই আমাকে পেমেন্ট বাড়াই দিতে হবে। আমরা এটা প্ল্যানিং করে গেছি, রিমুকে পেমেন্ট বাড়াই দিতে হবে। তো পেমেন্ট বাড়াই দিতে হবে। এখন এই কথা বললে নাকি শুনছি সবাই নাকি ওখান থেকে বের করে দেয়, পেমেন্ট বাড়ে না কিন্তু কাজ থেকে চলে যেতে বলে। কারণ তার টার্গেট, ইগলের মালিকের টার্গেট হলে কি আমি আমার মতো কাকে কিভাবে পেমেন্ট বাড়াবো সেটা আমি দেখতেছি, এখানে কে কতটুকু কাজ করতেছে বা কে কয়দিন ধরে কাজ করতেছে। এটা কি মাসিক চুক্তিতে পেমেন্ট? মাসের চুক্তিতে। কত টাকা পেতেন? 20,000 টাকা দিতে হবে। রিমুকে দিত। আর আপনি? আমি তো মেকার পাশে যাইতাম। আচ্ছা, আপনার ডেইলি পেমেন্ট ছিল? ডেইলি পেমেন্ট ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে দিন গেলার পর ভাইকে বললাম যে আচ্ছা ঠিক আছে, বলছো ভালো হয়েছে, আমি দেখতেছি। এই কথা বলার পর আমরা আসলাম। আসার পর ফোন দিল, 2 দিন পরে ফোন দিয়ে বলতেছে যে আমি তো আর রিমুরে রাখতেছি না, রিমু যেহেতু কাজ করবে না তাহলে রাখতে পারতেছি না। রিমুকে একটা কাজ দিতে পারতেছি, সেটা হয়েছে এখন মাসিক করতে পারবে না, ও ডেইলি কাজ করতে পারবে। তো ডেইলি কাজ 3,000 টাকা। এখন যদি মনে করেন আপনি ডেইলি যদি ইগলে কাজ করে তাহলে বাইরে কাজ করতে পারবো না। এখন আপনার কাছে যদি মনে করেন কাজ করে যদি বাইরে কাজ করতে পারতো তাইলে আমি এবার মানতাম, কই না এই 2-1 দিন কাজ করে তার হবে না, তাইলে দরকার নেই ভাই, থাক কাজ করা বাদ দেন, তাইলে আর করা লাগবে না। তো ওইখান থেকে ইগলের চাকরি শেষ হয়ে যায়। তারপরে এই যে টুকিটাকি কাজ করা শুরু হয়। এরপর মনে করেন ভালো মিউজিক ভিডিও করা শুরু করছে। এখন অনেক 3,000 টাকা 5,000 টাকা মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, ভালো কাজ শুরু করছে। ভালো শুরুর পর হঠাৎ করে আমরা একটা ইন্টারভিউ দেই, মানে সিনেমা হলে গিয়ে রিমু একটা ইন্টারভিউ দেয়। ইন্টারভিউ তো আরটিভিতে অনেক পরিমাণ ভাইরাল হয়েছে, মানে হিউজ পরিমাণ ভাইরাল হয়েছে। ওটা মানে মানুষ শাকিব খানের কথা বললে যে ভাইরাল হয়েছে। আচ্ছা আচ্ছা। ওইটা ভাইরাল পর মানুষ ওকে চেনে মোটামুটি, কিন্তু ওইভাবে চেনে না। হাইটা গেলেও চিনবে না। তারপর বলছে যে তুমি এখনো ওই লেভেলের ভাইরাল হও না যে তোমাকে মানুষ চিনবে। ভাইরাল হইতে হইবে যখন তোমাকে মানুষ বলবে ওই যে রিমু যাচ্ছে, এটাকে বলে ভাইরাল। আমি বুঝতাম, আচ্ছা। তো ভাইরাল সবাই হইতে চায়, এখন মানুষও হাজার হাজার মানুষ ভাইরাল হইতে চায়। তো এটা মানুষ একটা টেন থাকে, ভাইরাল হবার পর আবার কয় যে না কোন জগতে আসলাম, আর তখন বলে যে আমি ভাইরাল হইতে চাই, যেভাবে হইতে চাই। তারপরে দিন মনে করেন কিছু ভিডিও করলাম আমরা, ভিডিও করার পর রাতারাতি মনে করেন এটা ভাইরাল হয়ে গেল গা। এরপর মানুষ চিনলো যে রিমুর নামে একটা মেয়ে আছে ভিডিও করে। আচ্ছা, তো মানুষ থামিয়ে দিই। আপনি বলছিলেন কিছু মিউজিক ভিডিও করছিল যখন ইগল থেকে বের হয়ে আসলো, সেই মিউজিক ভিডিও গুলো কি অন্য প্রোডাকশন হাউসে? অন্য প্রোডাকশন হাউসে। আচ্ছা, সেগুলো মানে ওগুলো কি কেমন স্ট্যান্ডার্ড ছিল বা কেমন, এটা কি আপনি জোগাড় করে দিয়েছিলেন বা এরকম? হ্যাঁ, আমি জোগাড় করে দিয়েছি। আচ্ছা, আমি নিয়ে গেছি, আমি জোগাড় করে দিয়েছি। কাজ মোটামুটি আর কি, অতটাও না, অতটা ভালো না। আচ্ছা, প্রথম একটা ইন্টারভিউতে তিনি ভাইরাল হলেন, তারপর কি হলো? তারপরে দিন আমরা তো আগে থেকেই ভিডিও করি। আমরা মানে ও রান্না করতো, সবজি কাটতো, ইলিশ মাছ কাটতো, আমি এটা ভিডিও করে ছাড়তাম, দুষ্টু কথা বলতাম। তারপর হচ্ছে গিয়ে আপনার ও গান গাইতো বেসুরো গলায়, মানুষের ভালো লাগতো, অনেক পরিমাণ ভাইরাল হয়েছে টিকটকে। তারপর লাইকিতে অনেক হিউজ পরিমাণ ভাইরাল হইতো। দেন আমাদের যে আইডিটা বড় আইডি ছিল যখন সংসার জীবনে আগে, ভাইরালের আগে, তো ওইটা হয়েছে গিয়ে কি ও আইডিটা নষ্ট হয়ে গেছে একটা ভিডিও ছাড়ার কারণে। তারপর দেন আরেকটা আইডি দাঁড় করাইছি, ওই আইডিটাও ভালো চলতেছিল মোটামুটি। ওই আইডিটার যখন তার কাছে আর কিছুদিন পর ওর একটা ইন্টারভিউ লেগে যায়, এই কারণে পর তারপর আমরা আরেকটা ভিডিও করি, ওই ভিডিওটা ভালো পরিমাণ সাড়া পায়। এরপর মানুষ রিমুকে চিনতে শুরু করলো। আচ্ছা, তখন কি মনিটাইজেশন বা টাকা পাওয়া যায় ফেসবুকে? না, এটা জানতামই না, আমরা জানতামই না যে তখন টাকা পাওয়া যায়। টাকা যদি পাওয়া যায় তাহলে আমরা একটা পেজ নিয়ে পড়ে থাকতাম না, আরো পেজ বানাইতাম। যেমন মনে করেন আমরা যে পেজটা নিয়ে আমরা দীর্ঘদিন মানে ব্যবহার করছি, যে পেজটার পিছনে শ্রম দিছি, ওটা কোনো কাজে আসে না, ওটার পিছনে অনেক টাকা নষ্ট করছি। তো ওই পেজটা আমার কোনো, পরবর্তী যখন আর একটা পেজ খুলছি, ওই পেজটা রাতারাতি ভালো ভিউ হইলো, সাথে সাথে মনিটাইজেশন দিয়ে দিছে। ওই পেজ থেকেই মাশাআল্লাহ আমার রিমুর মানে অভাব জীবনটাও শেষ হয়ে গেল আর কি। কিছু না মনে করলে একটা প্রশ্ন করি ভাই, সেই সময়টা আমরা কিছু ভিডিও দেখেছিলাম যে খুব অদ্ভুত টাইপের, যেটা সচরাচর আমরা কাপল ব্লগিং এ দেখি না, যে আপনাকে হয়তো কোলে তুলে তারপর যাচ্ছে, বলছে এই দেখ আমার জামাইয়ের কোলে। এগুলো কি প্ল্যানিং করে দুষ্টুমি করেই করতেন নাকি? হ্যাঁ, মানে আমরা দুষ্টুমি করতাম যে মানে জামাই বউ কোলে বসতে পারে না, মানুষ মানে একটু করব, মানে শেয়ার করব,
এটা হুম। দুষ্টুমি ছেলে মনে করেন দুষ্টু দুষ্টু কথা বলতাম আর হুম। মানুষ এটাকে নিয়ে মজা নিত, এটা আমার ভালো লাগতো। আচ্ছা, মানে আমি একটা জিনিস চিন্তা করতেছি, সেই সময়টা হয়তো বা অনেকেই আপনাকে গালি দিচ্ছিল বা অনেকে গালি আপনাকে দিচ্ছিল। খারাপ কথা বলছিল, হুম। কিন্তু আপনারাও তো একটা চাহিদা থেকেই যে আপনাদের সংসারের অভাবটা মেটানোর জন্যই মেটানোর জন্য, হ্যাঁ। আসলে এই হুম ধরনের হুম ভিডিও হুম হুম বানাতেন, হুম। তাই তো? আচ্ছা, তারপর কি হলো? তারপরে দেন আমরা এই যে টাকা কামানো শুরু করলাম, যে যে না ভালো টাকা আসতেছে। তখন আমরা আহ, বাসা চেঞ্জ করে ফেললাম, আমরা ভালো একটা বাসা নিলাম। প্রথম কি পরিমাণ আসছিল মনে আছে? প্রথম হঠাৎ একদিন মনে করেন প্রথম মাসে 35,000 টাকা আসছে, মাশাআল্লাহ। পরের মাসে লাখের উপরে, পরের মাসে আরো মাশাআল্লাহ। বেশি, এরকম করে করে ভালো টাকা ইনকাম করলাম। যে পেজটা, ওই পেজটা মানে সোনার হরিণ বলতে পারেন, হুম। ওটাই পরিবর্তন করে দিয়েছে রিমুর লাইফ, আমার লাইফ। তারপরে মানে খাওয়া দাওয়া ঘোরা ফেরা, মানে ছেলেদের, ছেলের পোশাক আশাক, নিজের ভালোটা বাসায় থাকা, হুম, সব স্বপ্ন সব আস্তে আস্তে স্বপ্ন পূরণ পূরণ হলো। হয়ে গেল। ওটা কি ওই যে ফুড কুইন নামে নাকি হ্যাঁ, এরকম ফুড একটা কুইন নামে পেজ? একটা পেজ আচ্ছা ছিল। আচ্ছা। তারপর ওটা একটা পরে উম, নষ্ট হয়ে গেছে? একটা পোলা, মানে আমাদের আমাদের মনে করেন, আমি মনে করি একটা আছে না, যেমন মনে করেন হ্যাঁ আমি আজকে এই জায়গাটায় যাব, ওই জায়গায় গেলে আমি 2,000 টাকা পেমেন্ট, একটা শুটিং এর কাজে গেছিলাম, হুম। 2,000 টাকা কাজের। তো ওখানে যে আমি মানে ফেসবুকের ইনকাম বা ফেসবুকে টাকা, ফেসবুকে যেই মানে কোনো ভালো কথা কারো কাছে শেয়ার করতে নাই, এটা হলো হুম। মূল পয়েন্ট। তো আমি আবার সরল মনে সবার কাছে বলছি বিষয়টা। তো শুটিং এ যে আমি এক জনাকে আমি বলছিলাম যে আমার পেজ থেকে তো এই মাসে আমি এত টাকা কামাইছি, সামনের মাসে আরো এত টাকা আসে। ওরা হয়তো ডলার দেখে ওরকম মাথা নষ্ট হয়ে গেছে গা, যে পরে তো ভালো ডলার আসছে, এটা কিভাবে সম্ভব। তখন ওই যে পোলাটা ছিল বাজে একটা পোলা। তখন ও দেখে টার্গেট রাখছে। হুম। হুম। ও কি করছে, ওই হ্যাকারের সাথে যোগাযোগ ছিল, বলছে যে তুমি এক কাজ করো, এমন একটা পেজ পাঠাচ্ছি তোমাকে, তুমি ওই পেজটাকে 2টা কপিরাইট মারো, আবার আমি ওকে বলবো যে আমি উঠাই দিব, তারপরে ওর সাথে ধান্দা করবো। তো ঠিকই ওর সাথে পরিচয় হওয়ার পর 2 দিন পরেই আমার পেজে 2টা কপিরাইট আসে। এখন তো আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, তা আমি কি করব। তো যে 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 পেজ খুলে দিয়েছিল, ব্যাংক অ্যাকাউন্ট বসেছিল, উনি তো আর কপিরাইটের সম্বন্ধে বুঝে না, হ্যাকার লাগবে। তো উনি হঠাৎ করে ওই লোকটাই আমাকে ফোন দিল, মানে কি হয়েছে, তোর পেজ দেখি নাকি, অবস্থা কি। তো ও যে হুম, স্ট্রাইক করেছে হ্যাঁ, তিনি ফোন দিচ্ছেন? তোকে কই আমার, তো আমি তো বলছি যে ওইটা তো মাথায় ছিল না যে ওই কাজটা করেছে। তো বললাম যে কি না, আমার পেজে তো কপিরাইট মারছে, আমি তো এখন ঠিক করতে পারি না। আরে কি বলস, এটা আমি ঠিক করতে পারি, আমার কাছে চলে আয়। পরে সরল বিশ্বাসে ওই সত্যি কিন্তু ও কিন্তু কিছুই পারে না। আমাকে কি করলো, আমাকে দুজনকে ডেকে নিয়ে গেল, আমরা কি করলাম, চলে গেলাম। নিয়ে যাওয়ার পর ও আমার কি করছে, এক জাউরা হ্যাকারের লাগে পরিচয় করে দিছে। উনি থাকে হলে গিয়া ইতে সৌদি আরব, ওখানে ওনার সাথে পরিচয় করে দিয়েছে। উনি কয়, এই যে রিমু আপু, ওনার পেজে 2টা কপি মারছে, উঠাই দাও। তো আমি বললাম যে মনে মনে বলতে, সরাসরি বলি না যে তুমি বললো যে তুমি পারো, এখন তুমি আরেকজনের, মানে ভালো হইতে পারে কিন্তু ওই যে জীবনের কাল হয়ে দাঁড়াবো এটা তো আর জানতাম না। হুম। পরে ওনার সাথে পরিচয় করবো, এগুলো গিয়া এখনো পিছে লেগে গেছে পোলাটা, ওর মনে সম্ভবত, মানে আমার পিছনে ও ছাড়তেছে না, মানে কিছু বদমাশ পোলাফান থাকে না, হুম। হুম। এরকম আর কি। তো তারপরে দেন পরিচয় হলো পর ওই যে কপিরাইট 2টা উঠাইলো, উঠানোর পর ও মারছে, ও যে মারবে হে শর্টকাটে উঠাইতে পারবে। তো ঠিকই উঠাই দিছে, খুশি মনে। এখন ওই মনে করেন কপিরাইট কর মারে, আবার মনে করেন উঠায়, কপিরাইট মারে উঠায়, এইটাই চলতেছে খেলা। তারপরে দিন মনে করেন বিশ্বাসের ক্ষেত্রে পেজের আইডি দিয়ে দিছে ওরা, যে তুমি সবকিছু কি হয় না না তুমি অ্যাডমিন। দেখো। দিয়ে দিছি। কিন্তু পরে ও নিজের এমন ভাবে অ্যাডমিন বসাইছে ওর, আমরা ওর ডিলিট করতে পারি না। পরে আস্তে আস্তে ওর পেজ খাইলো, ওর একটা বড় একটা ফেসবুক আইডি খাইলো, তারপর ইনস্টাগ্রাম খাইলো, মানে তারপর আর একটা আইডি দাঁড় করাইছি, এটাও খাইলো, মানে অনেকগুলো আইডি খাইছে পুরোটা। আচ্ছা, মানে পেজ খাওয়া, ইনস্টাগ্রাম খাওয়া বা এই জিনিসগুলো, এগুলো তো আমরা এক সাইডে দেখতেছি, হুম কিন্তু এইটার আর্নিং দিয়ে আপনি আপনার সংসার চালাতেন, হুম আপনার বাচ্চার দুধ কেনা, হুম আপনার হুম, বাচ্চার জন্য খাবার, আপনাদের জামা হ্যাঁ। কাপড়। তো ওই সময়টা আসলে খুব ভয়ঙ্কর, মানে এটা তো আপনাদের জন্য একটা আমাদের জন্য ডিজাস্টার। অনেক মানে অনেক কষ্ট, মানে আমি মনে করেন মানে মানুষের ক্ষতি মানুষ করে, কথা আছে না, যেমন শুধু শুধু কেন মানুষের ক্ষতি করবা তুমি, কারণ তোমার তো গালিও দিনে, তোমার তো বকাও দিনে।
তুমি যেভাবে ভিডিও বানাইতেছো সেভাবে বানাইতেছি, আর ওর আবার ডিমান্ড ছিল যে হ্যাঁ ঠিক আছে আমরা ভালো ভিডিও বানাইতেছি। তারপর তুমি ট্যাকেল দিতেছো, তারপর তুমি কেন পেজটা নষ্ট করলা? আবার তুমি একটা আইডি, একটা মেয়ের মানুষের রিজিক, একটা আইডি দিয়ে অনেকগুলো কাজ করতে পারে, তুমি হুম, আইডিটা নষ্ট করে দিলা। আইডি নষ্ট, সব ডিরেক্টর ওর সাথে অ্যাড ছিল, ও তো আর কাজ পাইতেছে না, ওর কাজগুলো নষ্ট করে দিলা, মানে তোমার রিজিক খাই দিলা। তারপরে তুমি ওর পিছু ছাড়তেছো না, মানে এটা হচ্ছে কি, কিছু মানুষ আছে এরকম আর কি। আর আচ্ছা হোয়াট এভার, কিন্তু আমি একটু প্রশ্ন করছি যে হুম, এটা কি এরকম বলছিলেন তার ডিমান্ড অনুযায়ী, এটা কি এরকম কিছু ছিল যে আপনারা তো কিছুটা অশ্লীল, হুম, অশ্লীল মানে মুখ মুখ থেকে হুম, কিছু অদ্ভুত অদ্ভুত কথা কথা বের বের করতেন, করতাম। যেটা হুম, সামাজিক দৃষ্টিভঙ্গিতে যদি বলি যে হুম, কিছুটা একটু কটু হ্যাঁ, হ্যাঁ, কথাই হ্যাঁ, শোনা যায়। শোনা যেত। তো এইরকম কোনো কারণে কি তিনি আপনাদেরকে কোনো ডিমান্ড করেছেন বা এরকম কিছু? না, এরকম ভাবে কিছু ডিমান্ড করে নাই উনি। ওনার মানে ওনার কথা ছিল রিমু ওর সাথে কথা বলবে আর কি। কি? রিমু কথা বলবে আর কি। রিমু ওর সাথে মানে, রিমুর হচ্ছে কি একটা অভ্যাস কি, রিমু কার সাথে কথা বলে না, ফোনে কথা বলে না কারোর সাথে বেশিক্ষণ, 1 মিনিট বা ব্যাপার, মানে চ্যাটিং করে অনেক কিন্তু হুম। ফোনে কথা বলে না। ওর টার্গেট ছিল যে ও রিমুর সাথে দুষ্টু দুষ্টু কথা বলবে, কথা বলবে, এইটাই। রিমু তো ওটা পছন্দ করে না। তা আপনি স্বামী হিসেবে কিভাবে মেনে আমি নিলেন? স্বামী হিসেবে আমি তো ওটা নিব না, মানে আমি তো নেই নেই। আচ্ছা। রিমু তো এটা একসেপ্ট করে নাই, হুম হুম হুম। যে আমাকে রিমু তো বক্সে কই, আমি, তুমি তো, তুমি করো, তুমি তো হচ্ছে তার সাথে কথা বলো, যে কই আমি তো, তুমি জামাই হিসেবে আমাকে কেমন কথা বললা, আমি কেন ওর সাথে না, আমি ওই ধরনের কথা বলি না, আমি বলছি যে তুমি ওর সাথে কথা বলো, ও কি বলতে চায়, মানে, কারণ ও তো পেজটা ফেরত দিবে কি দিবে না এখন, এটা হলো প্রশ্ন। পরে পেজটা নিয়ে বিক্রি করে দিচ্ছে ও, ঠিকই। আচ্ছা, তো তারপর তো আপনারা একটা হিউজ ডিজাস্টারের মধ্যে গেলেন, অনেক। এবং একটু স্বামী হিসেবে যেহেতু অনেক খোলামেলা হুম, কথা বলছি, আপনাকে একটু জিজ্ঞেস করি, হুম, স্বামী হচ্ছে স্ত্রীকে প্রোটেকশন দেয়, জি, তাই না? তো যদিও আমি বুঝতে পারতেছি যে সেই হুম, সময়টা আপনাদের অনেক অভাব ছিল, অভাব ছিল, হ্যাঁ। অভাবের হুম, তাড়নায় আসলে অনেক হুম, কিছুই করতে বাধ্য হয়েছেন করতে আপনারা, বাধ্য হয়েছে। কিন্তু সেই সময়টা কি নিজের কাছে একটু খারাপ লাগতো যে এই যে আমি আমার স্ত্রীকে লাইভে এনে এই ধরনের শব্দ চয়ন করছি বা এই ধরনের ভিডিও এটা বানাচ্ছি? আমার নিজের কাছে খারাপ লাগতো। খারাপ লাগতো, কিন্তু হুম, কিছু করার ছিল না কিছু আপনার। করার ছিল না। কিন্তু তারপর যখন আমরা বুঝতে পারলাম যে না বিষয়টা আসলেই খারাপ, হুম। যখন ও ওই কিছু ইন্টারভিউ থেকে উল্টাপাল্টা কথা বলছে, এটা মানুষের মস্তিষ্কে আঘাত আনছে, এই কারণে দেন আমরা ডিসিশন নিয়েছি আর বাজে ভিডিও বানাবো না। তার এই উল্টাপাল্টা কথার পেছনে কি আপনি পরবর্তীতে মানে রাগ হতেন, শাসন করতেন, নাকি কি না, করতেন? রাগ হতাম না। এখন মনে করেন আমি বলতাম যে ওরা তুমি গুছিয়ে কথা বলো, আচ্ছা। মানে যেটা বলবা গুছিয়ে বলো, বললে কি হবে, দেন মনে করো তোমার যদি ইন্টারভিউতে যাও তাহলে তুমি কথা বলবে এমন ভাবে যে তুমি তোমার কথা রাইখে কথা বলবে, যেমন মনে করেন যদি ভাইরালও হয় তোমার কথা রাইখে করো। কিন্তু ও হয়তো মানে একটু অবুঝ ছিল, তো মানে আসলে একটু ই ছিল, আমার বয়সও তো কম কম ছিল। ছিল, অতটা বুঝতো না। তাই উল্টাপাল্টা কথা ও অটোমেটিক প্রশ্ন করতো, প্রশ্ন ক্ষেত্রে উল্টাপাল্টা কথা বেরোয় যেত গা। আর আচ্ছা, ও বইলে ফেলাইতো। এখানে আমি কিছু শিখিয়ে দিইনি, যে আমি শিখিয়ে দিয়েছি বা কিন্তু এমন। আপনাদের হুম, কন্টেন্টেও, সরি আমি আসলে হুম, প্রশ্ন করার কথাই ছিল হ্যাঁ, না, হ্যাঁ, মানে একজন পাবলিক হ্যাঁ, হিসেবে জানার আগ্রহ, হুম, আপনি কিছু মনে না, করছেন না, না না, আশা করি। সেটাই। কিছু সুড়সুড়িমূলক কথা হুম, বা বলা যায় যে একটু ইঙ্গিতপূর্ণ কথা, ইঙ্গিতপূর্ণ কথা, এই হ্যাঁ, কথাগুলো আপনাদের কন্টেন্ট এবং ইন্টারভিউ হুম, দুই জায়গায় কিন্তু আমরা দেখতাম। দেখতেন, হ্যাঁ, এটা কি হুম। আসলে আপনারা দুজন প্ল্যানিংই করতেন, নাকি আসলে না, প্ল্যানিং করে কোনো কিছু করা হয় নাই। ধরেন মনে করেন আজকে এখন একটা মোবাইলটা হাতে নিলাম, একটা আন্দাজে একটা কন্টেন্ট বানিয়ে ফেললাম, আচ্ছা আচ্ছা মানে। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারছি, সমস্যা নেই। হুম, আসলে সবকিছুর পেছনেই মূল যে কথাটা যেটা আমরা হুম, জানতাম না, হুম, সেটা হচ্ছে আপনাদের অভাব। অভাবটা, এই হ্যাঁ। বিষয়টা তো আসলে আমরা কেউই জানতাম না। তারপর কি হলো? তারপর দেন আবার একটা পেজ খুললাম, হুম হুম ওইটা রানিং করলাম, ওটাও মনে করেন কপিরিট মারছে, ওইটা থেকে মনে করেন ভালো আর্নিং আসছে যাক মোটামুটি। হুম তারপর তে যে ওই পেজটা থেকে যতদিন মনে করেন যত টাকা কামাইছি নেক্সট পেজ থেকে, ওইটাই এখন সম্বল। আর হয়েছে গিয়া এরপর তো ইনকাম বন্ধ করে দিল ফেসবুক, ইনকাম সোর্স কমাই কমিয়ে দিল। কমাই কমাই দিছে, হুম। এখন অল্প আসে। তবে মোটামুটি ওই পরবর্তী পেজটাও লাকি হিসেবে এসে আমাদের জীবনে দিতেছে, যে ওটাও ফুড কুইন ছিল। পরে ওটাও 4,12,000 ফলোয়ার হয়েছিল, এই পর্যন্ত ভালো টাকা ওটা দিয়ে আর্নিং করছি। দেন ওটা এখন নষ্ট, ওটা নাই। ওটা সম্ভবত ওই পোলাটাই খেয়ে দিচ্ছে, কারণ ওটা ওই পাসওয়ার্ড ওর কাছে ছিল। আচ্ছা, আমরা না জেনে হুম, কাউকে দোষারোপ না করি। হুম, সেটাই। তারপর কি হলো? তারপরে দেন মনে করেন আপনার আপনার সংসারের কি সংসার এখন আমরা
ভালোই তো চলছিল। ভালোই চলতেছে। হুম, আর ও শুটিং করতেছে, মানে ও পেমেন্ট নিতেছে 10,000 10,000 পার ডে 10,000 করে নিতেছে, মাসে 10টা 5টা কাজ হচ্ছেই, কি ধরনের শুটিং মিউজিক করতেন? ভিডিও, নাটক। মনে করেন ও ভালো পেমেন্ট দিয়ে মানুষ কাজে নিতেছে, ভাইরাল আর্টিস্ট, মানুষ কন্টেন্ট পাইতেছে বা মিউজিক ভিডিও পাইতেছে, সেই হুম। হিসাবে মনে করেন ওকে পেমেন্ট দিয়ে নিত মানুষ 12,000 কাজগুলো থেকে কি 15। আপনি এনে দিতেন? কাজ আমি এনে দিতাম। আমার কাছেই কল আসতো, বা ওর কাছে তো কল আসতো, আমার কাছে শেয়ার করতো, বা দুজনের কাছেই কল আসতো, আমার কাছে বেশি আসতো, ওর কাছ থেকেও আসতো। ও ও আসলে আমার সাথে শেয়ার করতো, আমি ওর দিন শুটিং এ যাবো, রেডি থাকো বা এই। তখন আমি ছেলেকে আমি নারায়ণগঞ্জ দিয়ে আসতো বা আব্বু এসে নিয়ে যেত গা, আমরা দুজন শুটিং দিতাম গা। কিন্তু কোথাও আমাকে ছাড়া যেত না। আচ্ছা, এই যে আপনারা যখন কনটেন্ট গুলো তৈরি করতেন, সেই সময়টা যে আপনার শ্বশুর শাশুড়ি তো প্রথম মেনে নেয়নি, হুম। তারপর কি মেনে নেওয়া হলো আপনাদেরকে? মেনে নিছে, কিন্তু তারা তো আর ওইটা মেনে নেয় নাই যে আমরা কন্টেন্ট করি, আমরা এই ধরনের আচ্ছা। কথা বলি। ওনারা তো গ্রামে থাকে, ওনাদের কথা শুনতে হয়। হুম, হুম, হুম। ওনারা এটা মেনে নেয় নাই, কিন্তু আমাদেরকে মেনে নিছে, ওনারা কথা শুনতে হয়েছে অনেক। তারপর আস্তে আস্তে রিমোর কাজ বাড়লো, মাশাআল্লাহ কাজ বাড়লো আপনাদের মাশাআল্লাহ। সংসারটা হুম, হুম, একটু হুম। আর্থিকভাবে সচ্ছলতা আর্থিকভাবে, আসলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দারুণ। তারপর কি হলো? তারপরে এই তো জীবন, এখন মনে করেন ও প্রমোশন করে, তারপরে মডেলিং করে, তারপরে আপনার ফেসবুক, ইউটিউব এখন মোটামুটি ভালোই আর্নিং আসে, মোটামুটি একটা টাকা দেয়। আর তারপরে দেন মনে করেন আপনার ও এখন উম, ফেসবুকের প্রতি মনোযোগ দেয় বেশি, ইউটিউবের প্রতি আর হলো গিয়া পেজের প্রতি মনোযোগ দেয় না। এখন দেয় হচ্ছে কাজের প্রতি মনোযোগ। একদিন কাজ করলে 20,000 টাকা পেমেন্ট পায়, হুম, হুম। একটা প্রমোশনে ভালো টাকা পায়। এই যে পার্লার প্রমোশন যায়, এইসব ওইসব প্রমোশন, আগে তো ভালো ভালো রেস্টুরেন্ট প্রমোশন করতাম আমরা দুজনে মিলে, কোনো একটা মানে আহ, এই প্রমোশন করতাম, যত যত প্রমোশন আছে আমরা যাইতাম, আমাদের ডাকতো, দুজনে মিলে যাইতাম। তারপর শুটিং, এই টাকা দিয়ে খুব ভালো একটা অ্যামাউন্ট আমরা করছি দুজনে মিলে। মাশাআল্লাহ। মানে কিছুটা ব্যাংক ব্যালেন্সও গুছিয়ে কিছুটা নিয়েছেন ব্যাংক ব্যালেন্স হয়েছে এটা ভবিষ্যতের দিয়ে, জন্য। ভবিষ্যতের জন্য। সেই সময়টা যে রিমু বা আপনারা যে ধরনের কনটেন্ট করতেন, হুম, যে বললাম যে ইঙ্গিতপূর্ণ, হুম। সেই সময়টা কি এরকম হতো যে যেহেতু মিডিয়াতে কাজ করে রিমু বেশ তাকে তার সাথে কথা বললে বা তার কথা শুনলে আসলে ডিরেক্টরদের বা মিডিয়ার মানুষের একটা ধারণা হয়ে যাবে যে এই মেয়েটা মনে হয় খুব ইজি গোয়িং, বা মেয়েটাকে হয়তো বা খুব সস্তা, এরকম টাইপের একটা ধারণা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদিও আমি হুম। অত্যন্ত দুঃখিত এই ধরনের কথা আচ্ছা, বলার আচ্ছা, জন্য। আচ্ছা। হুম। তো তখন কি এমন হতো যে আপনাকে কোনো বাজে প্রস্তাব দিত যে তোমার বউকে আমার কাছে পাঠাও, বা এরকম ধরনের কোনো কথা বলতো না, কিনা? আমাকে বলার সাহসটা কেন পায় নাই, আমি একজন মিডিয়া ব্যক্তিত্ব। আর আমাকে যাদের সাথে আমি কাজে যাইতাম, ওরা আমাকে অনেক ভালোবাসে, বা আমার পরিচিত জন, বা আমাকে ওই সাহসটা পায় নাই। দেন আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে বলতো। আর রিমুকে বলতো আমার আড়ালে, যেমন মনে করেন আমি আড়ালে গেছি বা কোথাও গেছি, তখন রিমুকে বলে ফেলতো। আপনি কিন্তু সবসময় তাকে নিয়ে যেতেন হ্যাঁ, রিমু সাথে? আবার আমাকে বলে দিত, আচ্ছা। সাথে সাথে বলে দিত। এই কক্সবাজার গেলেও যদি কেউ কক্সবাজার এক পৌর স্যার বলতেছে গাড়ি দিবে, তারপরে আবার এই দেবে, ওনার হুম। ওনার লাইফ চেঞ্জ করে দেবে। এই খালি আড়াল হয়েছে, আর আমার সাথে বলে ওই লোকটা আমাকে কি বলছে জানো, এই হিসাবে কথা বলতেছে। তখন আপনি স্বামী হিসেবে কি করতেন? স্বামী হিসেবে আমি ওনাকে প্রশ্ন, আমি কাউকে কখনো প্রশ্ন করি না। আমার জানা মতে অনেক ভাই বেড়াদার বা পরিজন যারা রিমুকে অনেক মেসেজ দিছে বা অনেক কথা বলছে, অনেক কুবুদ্ধিও দিছে, সব আমি দেখছি, কারণ ও তো আইডি আমিই হুম, চালাইছি। হুম, হুম। সব আমি দেখছি, কিন্তু কারো কখনো প্রশ্ন করি নাই যে আপনি এই কথাটা কেন বললেন। বা আমি কইছি যে তুমি খালি জাস্ট মানুষ চেনো, আর তুমিও চিনতেছো আমিও চিনতেছি, কে তোমাকে কে কি বলতেছে এটা আমি দেখতেছি, তুমিও দেখতেছো, তুমিও মানুষ চেনো আমিও মানুষ চিনি। যে মানুষ তোমাকে এইসব প্রস্তাব দেবে, তার থেকে 10 হাত দূরে থাকবা, তার সাথে কথাই কেন, প্রয়োজন তার ব্লক মারি দিবা। মানে তারপর আর কাজ করেনি যারা নোংরা না, 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 প্রস্তাব দিয়েছে? ওনার সাথে আর কাজ করা হয় নাই। আচ্ছা। সিনেমার অফারও এরকম আসছিল, সিনেমাও ফিরাই দিছি এরকম করে। সিনেমায় পরে প্রথম বলে যে মানিক ভাই একদম ভালো সিনেমা, কোনো ই নেই, পরে যেন আমি একা হয়ে যাই, তখন রিমুকে ঠিকই প্রস্তাব দেয়, প্রস্তাব, তখন আমি মনে করেন রিমুই আমাকে বলে যে ডিরেক্টর আমাকে, প্রোডিউসার আমাকে এইটা বলছে, কয় এত শখ করে এত কষ্ট করলাম, এখন এই পর্যন্ত লাস্টে এসে আমাকে বলতেছে এটা। মানিক ভাই, এখানে কিন্তু আপনার প্রিয়তমা স্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দিতেই হয়। হ্যাঁ, আমি অবশ্যই। একটা মেয়ে হুম, হিসেবে হুম, বুঝতে পারছি যে
মেয়েটা আপনার কথা যদি হুম। সঠিক হয়ে থাকে, একদম সঠিক, এইটাই হয়েছে। মেয়েটা কত জায়গা থেকে কত বাজে অফার বা হুম কত বড় হওয়ার অফারও হুম নিশ্চয়ই পেয়েছে, যেহেতু তার হুম ইচ্ছেই ছিল মিডিয়াতে ক্যারিয়ার করার। right. কিন্তু মেয়েটা কিন্তু নিজেকে প্রোটেকশন হ্যাঁ করেছে। অবশ্যই। এবং আপনি সেখানে একজন স্বামী হিসেবে যদি অন্য স্বামী বা আপনার 8-10টা স্বামী থাকতো, তাহলে হয়তো বা মানে এই জিনিসগুলো নিতেই পারতো না, বা ওই নিতে পারতো না। প্রডিউসারের সাথে ঝগড়া করতো, ঝগড়া মারামারি করতো। করতো, এই ধরনের ঘটনা ঘটে যেত। কিন্তু আপনিও কিন্তু খুব কুল থেকেছেন, চুপচাপ থেকেছেন, যে রাইট রাইট। পাছে না রিমুর কোনো ক্ষতি হয়ে যায় বা রিমুর যদি হ্যাঁ কাজ হারিয়ে হুম যায় এই হুম সব হুম ভেবে। হুম। তো আপনার আপনার ধারণা কি, আপনি ঠিক করেছেন? হ্যাঁ আমি আমার, কারণ এটা হচ্ছে কি, আমি বলতাম যে তুমি মানুষ চিনে থাকো, ওই ওই ওনার আর কাজে যাবে না, আর ওনার ধারে পাশে পাড়া দেবে না, প্রয়োজন তার ব্লক মারো, এটা হলো মূল টার্গেট। আর হচ্ছে গিয়ে মানুষের যখন মনে করেন ওরে বাজে প্রস্তাব দিতে, যেমন মনে করেন টাকার অঙ্ক দেখাইতো বা গাড়ি বাড়ি দেখাইতো, তখন হুম। ও আমাকে সবটা বলে দিত। এইটা আমার কাছে অনেক ভালো লাগতো। আমি মনে স্ত্রী হিসেবে মনে করতাম, স্বামী হিসেবে মনে করতাম যে আমি অনেক লাকি, কারণ আমার আমার বউ আমাকে সবকিছু বলে দেয়, বাবা তুমি যত কিছুই বলো না কেন, আমি যদি রিমুকে কোনোথাও বসায় রাখি, যে একদম আমি বলতাম যে তুমি তুমি বসো এখানে, আমি গেলাম গা বাসায়, কি হবে সবকিছু আমার বলে দিবে এখানে। বাহ! এই যে আমরা তো আজকে শুনলাম হুম সেটা, কিন্তু আপনি তো জানেন যে আম, আপাদমস্তক বুকে হুম বইয়ের যখন কাভার আমরা দেখি, বা ডোন্ট জাস্ট দ্য বুক বাইন্ডস হুম কাভার বলে, তো তখন আমরা মনে করি যে এই বইটা এরকম কাভার, মনে হয় এটা খারাপ। তো খারাপ সেক্ষেত্রে মানুষও হয়তো বা অনেক কথা বলেছে, আপনি তো বলেছেন। বুঝতেন যে হুম কি বলে, মানুষ বুঝতেন না? আপনার হুম দিকে নিয়ে হুম অনেকে ভাবতো যে আপনি হয়তো বা আম, খুব কি বলবো, যে নিরীহ মানুষ, হ্যাঁ আপনি হয়তো বা কিছুই দেখেন না, দেখেন বা না। দেখেও চোখ বন্ধ করে রাখেন হুম শুধু টাকার জন্য। তারপরে না, এটা কতটুকু সত্য? এটা একদম মিথ্যা কথা। পান দর্শকের একটা বোঝা উচিত, যে মনে করেন আপনার দর্শক যেটা জানে না, যেটা মিডিয়ার মানুষ জানে। হুম, হুম। কারণ কোনো মিডিয়ার মানুষ বা কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টর, কোনো হিরো আজ পর্যন্ত যদি বলতে পারে, এখন পর্যন্ত যদি বলতে পারে যে রিমুকে আমি আমি বিছানায় নিছি বা কোথাও নিছি, বা তাহলে আমি মনে করেন মিডিয়া ছেড়ে দেবো, আর মিডিয়ার ধারে কাছেও পাড়া দেবো না, বা আমার যা শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নেব। আমি মিডিয়ায় এমন ভাবে বড় করছি ওরে, ও ওইটার বিরুদ্ধে একদম নয়াকারে না। আর আচ্ছা। মানুষ বলে যে আমি নিজে নাকি, কিছু মানুষ বলতেছে দেখতেছেন, আমি নিজে নাকি নাকি ওকে বিছানায় দিয়ে আসি। ভাইরে ভাই, এটা কি সম্ভব কখনো? আর এটা জানলে মিডিয়ার মানুষ জানবে, তোমরা বাইরের মানুষ হয়ে কেমনে জানো? হুম, মিডিয়ার মানুষ যদি জানতো, তাহলে মিডিয়ার মানুষই তো বলতো যে রিমুকে আমি যে, কারণ একটা নায়িকা যখন মনে করেন আপনার আহ খারাপ সম্পর্ক হয় ডিরেক্টর বা প্রডিউসারের সাথে, তখন মনে করেন টিমে প্রত্যেকটা মানুষ থাকে, একজন না একজন দেখবেই, প্রোডাকশনের বয় বা লাইট ম্যান বা মেকআপ ম্যান বা মেকআপ অ্যাসিস্ট্যান্ট, একজন একজন দেখবে যে ওই মেয়েটা আজকে আসছে, ডিরেক্টর রুমে একা ছিল, বা ডিরেক্টর কি হইতে পারে বা কি হয়েছে না হয়েছে। তাহলে এরকম সম্মুখীন রিমুরে কোনো মানুষ দেখছে কিনা, আমি এটা প্রশ্ন জানতে চাই, খালি কমেন্ট বক্সে খালি এটা জানাইতে পারবেন যে রিমুকে কখনো কারো দরজা থেকে বেরোতে দেখছেন কি একা, বা কারো কাছে মিশতে দেখছেন নি একা, এটা আমি জানতে চাই। নিজের স্ত্রীকে আপনি সেইভাবেই রেডি করেছেন যে হ্যাঁ, সে যেন যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করতে লড়াই করে পারে। রাখা। এবং আপনাদের দুজনের হুম মধ্যে চমৎকার একটা বিষয় যদি আপনি সত্যি হুম বলে থাকেন, সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস, আমি অনেক, বিশ্বাসটা খুব আমি চমৎকার ছিল। প্রচুর বিশ্বাস করতি, ও বিশ্বাস করতাম ওরে। ওরও বিশেষ, ওর একটু আমার মেইলি একটু সন্দেহ করতো, কিন্তু আমি এটা বুঝিনি। অ্যাকসেপ্ট, মানে শুটিং এ গেলে হয়তো খুব অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে, মানে এতটা ভালোবাসা ছিল যে মনে করেন আমি একদিন শুটিং এ যাব, আমি গাড়ি রেডি, 2 দিনের শুটিং এ যাব, আমাকে সে যাইতে দিবে না। হ্যাঁ। কারণ সেখানে মানে ওর মানে উঠতি বসছিল, তো তখন ও সহ্য হয় না, যেমন একটা আমি মেকআপ দিব মেয়ে মানুষকে, ও, এটা ওর কেমন জানি লাগতেছে। জেলাসি। আবার মনে করেন ওখানে পরিচিত আর্টিস্ট, মানে হুম। একটা ই হয়ে যায়, তুমি এখানে যেতে পারবে না, মানে যেতে পারবে না, যেতেই পারবে না। আমি কই, আমি তো অলরেডি গাড়িতে উঠে গেছি তাহলে আমি না গেলে তো ফেসে যাবে তারা, এখন তাহলে তুমি যদি যাও তাহলে এখানে একটা অঘটন ঘটে যাবে এখন। তারপরে বললাম কি অঘটন ঘটে যাবে, তুমি বাসায় আসলে দেখতে পাবে, বাসায় গেট লাগানো, উল্টোপাল্টা ডিসিশন, এসে দেখি ঠিকই উল্টোপাল্টা ডিসিশন। তারপর খুব ই করলাম, এটা পাগল নাকি তুমি? উল্টাপাল্টা ডিসিশন মানে? মানে ওই যে ছুরি নিয়ে হাতে দাঁড়ায় আছে যে, ও, আমি, তুমি কি পাগল? আমি কাজ ছাড়ে, মানে আমি কাজ ছেড়ে দিয়ে চলে আসছি, আমি যাবো না, না করে দিয়ে আসছি। ঠিক আছে। কি দারুণ একটা সম্পর্ক। যাই মানে হোক, এতটা যদি ভালো, মানে 1 মিনিট আড়াল করে না, মানে মানুষের তো একটু চা খাইতেও সময় পায় বা যাইতেও সময় না, আমি 24টা ঘন্টা ওর মতো ওর কাছে লেগে যেতাম।
আমাকে ছাড়া মানে এক কাপ চা খাইতে যেত না, আমাকে ছাড়া। আমরা রিহানের বয়স কত, 6 বছর না? এখনো রিহান মাঝখানে ঘুমায় না। মাঝখানে ঘুমায়? এখনো এখনো রিহানে মাঝখানে ঘুমলো হয়নি। আমরা ও আমরা তো আচ্ছা সংসার আচ্ছা। সংসার 2 মাস হয়েছে আমাদের আলাদা থাকি। 2 মাস সংসার ভাঙে নাই, মানে সংসার ভাঙে সেটা নাই। আমরা পরে শুনবো। হ্যাঁ, আমরা যদি এই 2 মাস ধরে আলাদা থাকি না, এই 2 মাস আগে, 2 মাসের আগে থেকে এই পর্যন্ত যতদিন রিমুর সাথে শুইছি, আমরা কখনো রিহানকে মাঝখানে রাখি নাই। ভালোবাসা মানুষের 1 বছর 2 বছর পর থাকে না, একটু দূরত্ব তৈরি হয়ে যায় বিয়ে হইলে, হয় না? জামাই বউর ভিতরে। আর আমাদের 6 বছর হয়ে গেছে গা, তারপরে ভালোবাসার দূরত্ব কমে নাই। মানে আমরা রিহানকে সাইডে রাখি, প্রোটেক্ট দিয়ে রাখি যে না পরে, কিন্তু আমরা দুজন একসাথেই ঘুমাইতাম। আরেকটা প্রশ্ন করি ভাই, হুম, একটু কঠিন প্রশ্ন, আমার করতেও আচ্ছা একটু খারাপ লাগছে বা আচ্ছা, ভয় বলেন। লাগছে, না, তাই আপনার থেকে অনুমতি হুম, নিলাম। সারা বাংলাদেশ আসলে আপনার স্ত্রী, হুম, প্রিয়তমা স্ত্রী যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, হুম, তাকে যেভাবে পোর্ট্রেট করতো বা করছে, হুম, যে রিমু খুবই ইজি গোয়িং, হুম, রিমুকে টাকা দিলেই হয়তো বা পাওয়া যায়, এই আচ্ছা, ধরনের নানান কথা, মানুষের তো হুম, চিন্তা হুম, বুঝেনি হুম, খারাপ। হুম। আপনি স্বামী হিসেবে সেই সময়টা কেমন লাগে বা কেমন লাগে? অবশ্যই আমাকে ওই কমেন্ট গুলো দেখে আমার খারাপ লাগে। আপনি কেন প্রতিবাদ করেন না কখনো? আমি কখনো কোনো কমেন্টের প্রতিবাদ করি না, কোনো কাউকে মানে থ্রেট করি না যে তুমি এই কথা কেন বললা, বা কোনো এই যে কিছু এটা কি কন্টেন্ট। মানে ভালো পুরুষত্বের বৈশিষ্ট্য? না, এটা কখনোই হইতে পারে না। একজন নারী কিন্তু, আমি একটা হ্যাঁ, কথা বলি ভাই, আমি তো একটা হুম, নারী। হুম, একজন নারী কিন্তু চায় তার হাজবেন্ড প্রোটেক্টিভ হোক, হুম, তার হাজবেন্ড আমাকে কেউ হুম, অবমাননা করলো, সে হুম, প্রোটেক্টিভ হোক, হুম। সে প্রোটেকশনটা দিক। তাহলে আপনি তো সেটা দিতেন না, মানে কি চিন্তা করে দিতেন না? মানে আমি মানে ওকে খুব ভালোবাসতাম আর কি, বুঝতে পারছেন? যেমন মনে করেন আপনার এই যে একটা ছেলে আছে, উম, উম, ইমরান নাম, একটা কি জানি নাম, ইমরান না জানি কি, উম, কি জানি, আচ্ছা, আমরা নাম না উল্লেখ আমরা করবো। নামটা না উল্লেখ না করি। ও হয়েছে গিয়ে মানে বউ দিয়ে ব্যবসা শুরু করছে, মানে বউ দিয়ে ভিডিও ব্যবসা শুরু করছে হলে গিয়া হুম, প্রথমে। তো তুমি বাবা বউ দিয়ে প্রথম ব্যবসা শুরু করছো, ভালো কথা, তোমার সবাই চেনে, তুমিও কত কত খারাপ খারাপ ভিডিও করছো, তুমিও সেটা জানো। তোমার লাইফেও তোমার যে এমন কি সবাই তোমাকে ভালোবাসে তা না, তোমাকে সবাই গালি দেয়, তোমাকে কেউ ভালো মানে এখনো তোমাকে গালি দেয়। তাহলে ওই ছেলেটা মনে করেন আপনার ওই ছেলেটা আমাকে বলতেছে যে তুমি মিডিয়ার কেউ না, তুমি মনে করো তুমি একজন মিডিয়া ব্যক্তিত্ব না, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাও গ্রামের থেকে তুমি হুম, হুম। কন্টেন্ট বানাও। তাহলে তুমি আমাদের ভিতরে খবর তুমি কেমনে জানো? মানে খারাপ কথা হ্যাঁ, বলেছে তো আপনাদেরকে ওই নিয়ে? লোকটা বলতেছে ওদিন আইসা রিমুকে, আমি আমার নামে বলতেছে, আমি বলে রিমুকে বিছানায় নিয়ে দেই, মানে লোকদের কাছে নিয়ে দেই। মানে আমাদের মিডিয়ার মানুষ জানে না, আমাদের মিডিয়া এতগুলা মানুষ, এরা জানে না। তুমি ভাই ওই গ্রামে বইয়া তুমি ভাই কেমনে জানলা যে আমি বিছানায় যাই? মানে কত বড় জঘন্য টাইপের মানুষ হলে এই ধরনের কথা বলতে পারে? তোর ঘরে তো স্ত্রী আছে, আমরা ভিডিও করি তাই বলে কি আমরা আমরা তোর বউরও কি তুই তোর বউরও কি তুই নিজের হাতে বিছনায় দিয়েছিস মানুষের সামনে? আমি তো তাই সেটা বলতে পারি, আমি কেন বললাম না? তো এটা হলো মানুষ না, এটা হলো মানুষ নামে ওই যে ভিউ ব্যবসা, এটা হলো গিয়া মানুষের খোটা দিয়ে হলো গিয়ে ভিউ নেওয়ার ধান্দা। এই ধান্দা কখনো আমাকে নাই, ছিল না, এখন পর্যন্ত নাই। কারণ এই যে মানুষ আইডি চলে গেলে, যে আমার কত আইডি চলে গেছে গা, একটা আইডি চলে গেলে কান্না কাটি কইরা দুনিয়া অস্থির করে ফেলায়, হুম, আর হুম, একটা দায়ের হুম। করে ফেলায়, কিন্তু আমার রিমুকে কখনো কাছে দেখছেন? রিমু কখনো এসে বলছে আমরা যে আমার জানতামই না আপনাদের আইডি আইডি চলে চলে গেছে, গেছে? আজকে জানলাম। হ্যাঁ, রিমু কখনো বলছে যে আমার পেজ খায়, আমার 4 লাখের পেজ খাই গেছে, আমার 3 লাখের পেজ খাইয়ে ফেলাইছে, আমার 1 লাখের আইডি খাইয়ে ফেলাইছে, আমার 80,000 ইনস্টাগ্রাম খাইয়ে ফেলাইছে? কখনো বলতে দেখছেন? হুম, হুম। কখনো বলেনি, কিন্তু কষ্ট ভিতরে রাখছে। এটার কষ্ট লাগে, কিন্তু মানুষের কাছে বললে হয়তো কটা ভিউ পাওয়া যাবে, কিন্তু লাভ কি এটা বইলে? ভিউ পাওয়া যায়, ভিউর ব্যবসা তো আমরা করি না, আমরা করতাম, কিন্তু আমরা যখন করছি তখন বুঝছি, তখন ভালো হয়ে গেছি। তা তোরা যখন করতো, তোরা তো মানুষ করছে, তা তোরা এখন ভালো হয়ে যা। তোরা এখন মনে করো মানুষের তরকার তেল দিয়ে মনে করো ভিউ হয়তো বা নিচ্ছে। কোনো একদিক থেকে আপনিও সঠিক, কারণ আপনি চেয়েছেন আপনার স্ত্রী যেন, আমি প্রোটেক্ট করা থেকে আপনার হুম, স্ত্রী যেন ভালোভাবে রেডি হয়, সে হুম, নিজেই নিজেকে প্রোটেক্ট কোটে করতে পারে। করতে পারে, হ্যাঁ। চমৎকার, চমৎকার। আমি আমার ধারণাটা ক্লিয়ার, ধন্যবাদ ক্লিয়ার করার জন্য। তারপর এই যে এত সুন্দর একটা সংসার, এখানে একটা ছোট প্রশ্ন করি। হুম, রিমুকে যেমন দেখলেন হুম, প্রথমে, একটা সাধারণ মেয়ে, হয়তো হুম, এখন যে চুল রিবন্ডিং করা বা রিমোনিক, যেরকম হ্যাঁ, দেখি ওরকম তো না। না, নিশ্চয়ই আস্তে আস্তে এই চেহারারও পরিবর্তন বা হুম, একটু স্মার্টনেস, আর একটু হুম, মডার্ন, আর একটু আহ আর শহর কেন্দ্রিক মানুষ শহর হয়ে গেল। কেন্দ্রিক হয়ে এই গেছে। পরিবর্তনটা কি দেখলেন? এই পরিবর্তনটা এখন আমি মনে করি যে আমার চাই না, কারণ আমার ওই রিমুকে আমার খুব প্রয়োজন। এখন বলি বারবার যে আমি ওই রিমুকে চাই,
ওই রিমু আমার খুব প্রয়োজন। আমি যে রিমু আমার সাথে হাতিরঝিল হাঁটতো, আমরা দুজন বাচ্চাকে নিয়ে ঘুরতে যেতাম, বাদাম খাইতাম বৈশা বৈশা, যে রিমুর সাথে সুখ দুঃখের কথা কইতাম পাশে বৈশা, যে মুড়ি নিয়ে আমি মনে করেন আপনার ইতে যাইতাম, বুফে যেতাম খাইতে সবসময়, রেস্টুরেন্টে যাইতাম, ওই রুমুকে আমি মিস করি। আমি এই রুমুকে আমি এখন এখন পছন্দ করি না। আপনার জীবনের এই যে এত বছর, কত বছর আপনাদের সংসার জীবন? 6 বছর। 6 বছর। 6 বছরের মধ্যে আপনি চোখ বন্ধ করলে হয় না যে একটা বিউটিফুল মোমেন্ট চিন্তা করছেন, সেই চমৎকার মোমেন্ট গুলো কি? ওকে নিয়ে ও লুডো খেলা পছন্দ করতো। যখন মনে করেন আপনার ও যখন লুডো খেলতো তখন যদি আমি হেরে জিতে যাই। সেটা তো আমরা শুনলাম। এরকম আর হয়নি যে কোনো একটা স্ট্রাগলের সময় ও আপনার হাতটা ধরে রাখছে টাইট করে, শক্ত করে, ও আচ্ছা, তুমি ভয় পেও না, হুম, আমি যেমন আছি মনে তোমার করেন, পাশে? হ্যাঁ যেমন মনে করেন আপনার যখন আমাদের পেজ চলে যায় তখন আমি ও আমি যখন খারাপ ভাবতাম যে না আমাদের তো সামনে কিভাবে দিন চলবে, তখন ও বলতো যে টেনশন নিয়ে না, কোনো টেনশন নাই, আমি আছি, মানে আমি আছি, তোমার কোনো টেনশন নাই। আর আমি যদি, তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি ভেঙে পড়বো, মানে তুমি শক্ত থাকো, এটা সমস্যার সমাধান হয়ে যাবে। মানে আমারে ভাঙতে দিত না কখনোই, মানে আমারে সাহস দিত অনেক। সবচেয়ে রাগ করতো কি নিয়ে আপনার সাথে? আমার সাথে সবচেয়ে রাগ করতো, মানে আমি যদি ওর সাথে বেশি হার্ডলি কথা বলতাম বা আমি জোরে কথা বলতাম, বা ওর ওইটা পছন্দ করতো না যখন, তখন অনেক রাগ করতো। আর আমি যদি ঝাড়ি দিতাম ও কান্না করে দিত। আপনি ঝাড়ি দিতে পারেন? না, আমি মানে কোন ওই যে ঘুম, ওর হলো ঘুমটা অনেক প্রিয়। আচ্ছা। ঘুমের কারণে যে আমি যখন মনে করেন ওরে বলতাম যে তুমি আজকে ঘুমায়ও না, সকাল সকাল উঠো, ও রাত্রে বলবো যে আমি সকাল সকাল উঠবো, কিন্তু পরের দিন ওদের 4টা বাজে ঘুম থেকে। তখন এইরকম করতে করতে ঘুম নিয়ে ওর সাথে ঝগড়া হইতো। তখন আমি মাঝে মাঝে অনেক চেঁচামেচি করতাম, মানে মানে তখন রাক্ষস হয়ে যেতাম যে এই হাত ধরতাম জোরে, ব্যথা পাইতো, টান উঠ, মানে খাতা ছড়াই দিতাম। তখন ও রাগ করতো, পর কয় এখন উঠবো না, তুই কি করে উঠাবি, তখন আর খাতা মুড়ে দিয়ে আর ঘুমাইতো। তখন জোর করতাম, তখন কান্না করে দিত, কান্না করে দিত, মানে এমন ভাবে কান্না করতো, কান্না করার সাথে সাথে চোখ থেকে একদম গল 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 করে পানি পড়তেছে, মনে হয় যে মেশিন লাগাইছে। আমি ওকে কি কই মেশিন কই, তুমি পাইপ লাগাইছো কোন জায়গায়, মানে আমি খুঁজতেছি এই মজা করে। আর ও ওই মানে কান্না চোখে হাসি দিত, খুব ভালো লাগতো। তারপর আমি বললাম চলো কাচ্চি বের, কাচ্চি ভালো আজকে, কাচ্চি খেতে যাই। পরে এই যে কান্নার চোখে হাসি, মানে হাসিটা দিল, এই যে শর্ট হাসি দিল, চলো, মানে হাসি দিত। মানে ওর কান্না, আমি আবার কি একটা জিনিস কি, ও যতবারই কান্না করতো, যতবার, ওই যে মানে ওর কান্না আমি বেশিক্ষণ রাখি নাই, মানে ওর কান্না থামে যে আমি অনেক অত্যাচারিত হয়েছি, যেমন মনে করেন আমি মার খাইছি, খাবার খাইছি, তারপর আমি মনে করেন গেছি, কারণ ওর কান্না থামাইতে হবে। কান্না 1 মিনিটের বেশি রাখি না, 1 মিনিট হয়তো অল্প, কিন্তু কারণ আমি ও কানলে মানে পানি পড়তে থাকে, আর বালিশ ভিজে যাবে, মনে করেন সবকিছু ভিজে ফেলাইব। আর ও কষ্ট লাগে আমার কাছে, ওর কান্নাটা দেখতে আমার ভালো লাগে না, মানে সবকিছু ভালো লাগে, ওর ওর কান্নাটা আমার দেখতে ভালো লাগে না, ওর কান্নাটা আমার এখনো চোখে ভাসে। সবচেয়ে এক্সট্রিম ঝগড়া কি নিয়ে হতো? ঝগড়া বলতে এই ঘুম নিয়েই একটু, বা আর হলো আপনার গিয়া সাথে রাগ করতো না? রাগ, আমার সাথেও রাগ হইতো। কি নিয়ে? যেমন আমি আমি যদি বেশি কোথাও লেট করতাম কাজের থেকে, বা উম, আজকে যাওয়ার কথা ছিল এক জায়গায়, হুম। যাইতে পারলাম না, এটা নিয়ে রাগ করতো, মানে রাগারাগি হইতো। পরে আবার এটা সমাধান হয়ে যেত। এই মুহূর্তে এই যে এত সুন্দর একটা গল্প শুনলাম, হুম, সুন্দর হুম, দম্পতি খুব চমৎকার ভাবে অনেক স্ট্রাগল করে, পরিবারের বাধা, সামাজিক হুম, বাধা, অনেক কথা। সব বাধা অতিক্রম করে দুজন দুজনের হাতটা শক্ত করে ধরে রাখছেন। তারপর কি এমন হলো আসলে বর্তমানে সেপারেশন, আমি যতটুকু জানি, এটার কারণটা কি? বর্তমানে সেপারেশন কারণটা হয়েছে গিয়া, এখন মানুষের লাইফে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে, যেমন মনে করেন কেউর থাকে হাজবেন্ড সোনার হরিণ, যে না, যে মানুষটা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে এ পর্যন্ত নিয়ে আসছে, হুম হুম এই হুম মানুষটা আমার পাশে থাকবে চিরজীবন। হুম তাতে আমার টাকা থাকুক আর না থাকুক, বা আমাকে কেউ কিছু বলুক আর না বলুক, যেটা হুম। আগে বলছে এখনো সেটা বলা উচিত। কিন্তু সেটা উনি, ও সেটা করে নাই, কারণ হয়তো ও চিন্তা করছে যে না, আমি মানিকরে ছাড়া আমার লাইফ আরো সুন্দর হবে,
বা মানিকরে আড়াল করলে বা মানিকরে ছাড়ে দিলে আমি আরো অনেক দূর এগোতে পারবো, মানিকরে ছাড়া আমি ভালো কিছু করতে পারবো। এখন কে কারা তাকে পরামর্শ দিছে যে তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে দাও, তোমার লাইফ পরিবর্তন হবে, তুমি কার সাথে থাকো, এ তোমার লাইফে কি এনে দেবে, ওই ছোটবেলায় যেটা কয়েছে মানুষ এখনো সেটাই বলতেছে। তো হয়তো মনে করছে যে মানুষের কাছে বলে যে আমি হাজবেন্ড, আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ড কই, এই হাজবেন্ড, তখন হয়তো মানুষগুলো ওরে কাজে না নেয় বা অ্যাভয়েড করে, বা ও পরিচয় দিতে লজ্জা পায় যে আমার হাজবেন্ড আছে। সময় পরিবর্তনে বলে যা ঘটে যায় আর কি। এটাই হয়েছে হয়তো, এরকম কিছু তথ্যের কারণেই মনে করেন আপনার মানে দ্বন্দ্ব শুরু হওয়া আর কি। আপনি কি স্পেসিফিক বলতে চান কিনা যে এরকম কোনো ঘটনা ঘটেছে যে আপনার পরিচয় কাউকে দিতে চায়নি বা লুকিয়েছে, আমার তারপর পরিচিত লুকাইছে, কারো কাছে, স্পেসিফিক কারো কাছে? লুকাইছে, আচ্ছা। লুকাইছে যে আমি আনমেরিড, মানে কিন্তু আপনাকে তো সবাই চেনে আপনাদের। এটা তো আমিও বলছি যে তুমি যে তুমি যে হুম, হুম। আহ, এটা করো যে মনে করো ঝামেলা, তো মনে করো হবে যে মনে করো তোমার আমি যে আনমেরিড, যে তুমি যে আনমেরিড, কারণ এটা তো আহ, তুমি ভিডিও খুললেই মানুষ দেখবে, তারপরে তোমাকে সবাই চেনে, আমাকে সবাই চেনে। এখন মনে করেন সময় টাকার খোঁজে মানুষ, কথা আছে না, যেমন মনে করেন টাকার পিছনে মানুষ দৌড়ায়। এখন ও হয়তো টাকার পিছনে দৌড়াচ্ছে, হয়তো কাজ না কাল বুঝবে যে না, টাকা সব না, প্রিয় মানুষটা হয়েছে কি আসল, যাকে নিয়ে হাত ধরে এত বড় দূর আইছি, তাকে নিয়েই থাকার দরকার ছিল। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। হুম। তারপরেও আমি আপনার কাছ থেকে শুধু একটা বিষয় জানতে চাচ্ছি যে এটা কি আপনার কোনো পার্টিকুলার পার্সনকে নিয়ে মানে আপনাদের মধ্যে হুম, এই সেপারেশন বা আপনার হুম, পরিচয় দিতে চায় না? রিমু তো এর আগে অনেক ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে হুম, বলেছে। আপনি তো কোনো কিছুর প্রতিবাদ করেননি। হুম, চলে আসছেন যে না ঠিক আছে, বিশ্বাস হুম, আছে রিমুর উপর। হুম। তাহলে এখন কি এমন ঘটনা ঘটলো? কাকে পরিচয় দিল না যে আপনি এখন প্রতিবাদ করছেন বা এখন আপনার এখন বিষয়টা ভালো লাগছে না? শুটিং থেকে মনে করেন আসতো, মনে করেন আপনার যেমন মনে করেন আমি যখন নিয়ে যেতাম, যে মনে করেন সাথে করে নিয়ে যাবার সাথেই আনতাম, তো এখন ওর বোন সাথে যায়। যেমন মনে করেন একটা মানুষ দেখবেন যখন মনে করেন আপনার আস্তে 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 তার প্রিয় মানুষ থেকে অনেক দূরে যায়, তখন কিন্তু আহ, অনেক কষ্ট কষ্ট লাগে। যেমন মনে করেন আপনি কয়টা দেবেন, যেমন মনে করেন আপনার ওর সাথে আমি শুটিং এ যেতাম, বন্ধ হয়ে গেছে গা। ওর শুটিং এ সাথে নেয় না আপনাকে? শুটিং এ নেয় না। আচ্ছা। ওর সাথে আমি একসাথে খাবার খাই যেতাম হোটেলে, বন্ধ হয়ে গেছে। ওর সাথে একসাথে ভিডিও করতাম, বন্ধ হয়ে গেছে। ওর সাথে কত মানে দুষ্টুমি ফাইজলামি করতাম, মানে টোটাল অনলাইন থেকে আমি পুরো আলাদা হয়ে গেছি গা। তারপরের দিন মনে করেন যে মানুষটা সবসময় আমাকে নিয়ে বাড়ি ফিরতো বা আমি তাকে নিয়ে ফিরতাম একসাথে, সে মানুষ দেখি যখন রাত মনে করেন শুটিং শেষ করে 12টা বাজে বা 1টা বাজে বা 2টা বাজে আসে, নিজের কাছে খারাপ লাগে, কারণ আমি নাই ওই জায়গায়, বা আমি তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারি না, হুম, হুম। আমি তোমার সাথে একসাথে খাইতে পারি না। আমি, কারণ আমাকে যে মানুষটা আমার জন্য খাবারের জন্য ওয়েট করছে, মানিক আসলে খাইবো, মানিক আসলে খাইবো, মানিকের জন্য খাবারটা রেখে দেবো, এখন তুমি মনে করো বাইরে গিয়ে ভালো মন্দ খাচ্ছ, কিন্তু হুম, আমি তো হুম। খাইতে পারতেছি না। মানে সেই মানুষটা পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন, কারণ এটা কি এটা তো অনেকদিন ধরে দেখছিলেন পরিবর্তনটা? পরিবর্তনটা যেমন মনে করেন আপনার এই ও বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে, তখন মনে করেন যখন এটা নিয়ে আলোচনা হয়েছে সাক্ষাৎকার, তখন আমার মনে করেন এটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়, যেটা নাই বলি, এটা মারামারি অনেক পর্যায়ে চলে মানে গেছিল? একটু হয়েছে, অবস্থা হইচই অনেক। হয়ে গেছে না? তারপরে দিন আমি আমি এমন একটা পোলা যে মনে করেন আমি চাই না যে, ছোটবেলা থেকেই আমি উম, বলেছি যে আমি কারো 2 টাকা আমি কারোর কাছ থেকে খাইনি। এই যে এফডিসি ছোটবেলা থেকে বড় হয়েছি, কেউ বলতে পারে না আমি কারোর কাছ থেকে 2 টাকা হাওলাত করে নিছি, কারণ আমি কামাইছি এই টাকা দিয়ে আমি খাইছি, পারলে আমার টাকা মানুষের খাওয়াইছি, কিন্তু আমি কারোর কাছ থেকে 2টা হাওলাত করি নাই। কারণ হাওলাত করলে হাওলাত টাকা দিতে হয়, এই জন্য হাওলাত করি না, কারণ ও চাইবো, ও যে চাবে না ওই প্যারাটা আমি নিতে পারবো না। কিন্তু মানুষ যে এখন বলে মানুষ আপনি হুম, রিমুভ টাকায় চলছেন বা এই ধরনের এখন কথাও তো বলে। এই কথাটা তো মনে করেন আমি নিতে পারবো না, কারণ হচ্ছে গিয়া ওই এটা কি ছোটবেলা মিথ্যে? থেকে মানে এটা স্বাভাবিক বলছে বা বলে বলে নাই তা, বলতে কতক্ষণ, তারপর মনে করেন আপনার এটা এর থেকে কষ্ট আর কিছু থাকে না। তখন মনে করেন আমার আমি আবার
ওর যখন মিডিয়ায় যখন কাজ করে একা একা, তখন আমি একটা কথা বলছিলাম যে তুমি কাজ করো ঠিক আছে, কিন্তু তুমি কখনো বলতে পারবা না যে আমার টাকায় তুমি খাইতেছ। তো এটা আমি বলছিলাম যে এটা কখনো বলতে পারবো না। না, এ কথা কখনোই বলবো না। বলতেও পারে স্বাভাবিক, মানে বলে না, স্বাভাবিক থাক। না, এটা একটা হুম, ছেলের জন্য চরম অপমান এবং কষ্টের যে কষ্টের নিজের স্ত্রী বলতে যদি তো কখনো আমি বলি বলে যদি যে আমার রিমোট। টাকায় খেয়ে হুম, যায়। আমি আপনার স্ত্রীকেও দেখেছি সবসময় অপোজ হুম, করতে যে না, ও হুম, আমার হাজবেন্ড আমার টাকায় খাচ্ছে না, ও নিজেও হুম, কাজ কাজ করছে। করছে, বা এটা আসলে সত্যতাটা কি আমরা জানতে পারি? সত্যটা নাই। সত্যটা বলতে চাচ্ছেন না। সত্যটা বললে আবার রাগ করবো, হ্যাঁ। আবার যদি যদি পাই বা ভালোবাসি তো অনেক। মানে আপনি তো হুম, নিজেও কাজ করতেন, আমি আপনিও তো আমি তো কন্টেন্ট দুই বছর ক্রিয়েশন দুই করতেন। বছর আমি হিসেবে তো আমিও কাজ করি। এটা তো এখন মনে করেন হুম, মানে আমি দুজন মিলেই তো আমি সংসার। সংসারে মনে করেন আপনার দুই 2 বছর আমি বাসায় ছিলাম একা একা, মানে 2 বছরের মতোই। রিহানকে দেখছি, আমি ইউটিউব চালাইছি, ফেসবুকে রিলস ভিডিও ছাড়ছি, পেজে ছাড়ছি ভিডিও। এটা তো আমার মাসিক ইনকাম আসছে না, এটা তো আমার শ্রম। এটা দুই তো আমার বছর আপনাকে অবহেলা করেছে তাই না, বলছেন? 2 বছর আমি মানে আমি ওর সিদ্ধান্তই আমি 2 বছর মানে মেকআপ থেকে আলাদা ছিলাম। মেকআপ ওনার সিদ্ধান্তে মেকআপ 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 মানে নিজের কাজটা মানে করেননি। নিজের কাজটা করি আপনি নাই, আপনারা বাসায় দুজন বসে মিলে কাজ করছি। হ্যাঁ, পেজের কাজ হ্যাঁ, করতেন পেজের কাজ তাই তো? করতাম, হ্যাঁ। আচ্ছা। 2 বছরে আমরা 2 বছর বসে আমরা পেজের কাজ করতাম। এই 2 বছরই মনে করেন আপনার, তারপরে তো শুরু থেকে মানে কয়দিন ধরে হয়তো বেশি কিছুদিন আগে থেকে হুম, হুম। আলাদা ভিডিও করে, তার সাথে মানে তো ভিডিও। এটা তো দুজনের সংসার ছিল, দুজন মিলেই আয় হুম, করতেন। আচ্ছা, হোয়াট এভার, এটা এইসব প্রসঙ্গে আমরা জানতে চাই না। আহ শেষটা একটু অধরা, কোনো একটা ব্যক্তিকে নিয়ে কি আপনাদের মধ্যে সমস্যা হয়েছে? এখন ব্যক্তিকে নিয়ে আপনি সমস্যাটা। বারবারই বলছেন যে হুম, দামি গাড়ি, দামি লাইফস্টাইল সবকিছু দেখে হয়তো বা আমাকে ছেড়ে গেছে, হয়তো মানিকের পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। হয়তো এরকম কিছু হবে, কারণ না হইলে তো মনে করেন আপনার এটা তো হওয়ার কথা না। কারণ আমি চাই তো তারে অনেক কিছু দিতে। যেমন মনে করেন আমাকে যদি আল্লাহ আজকে বড়লোক বানাই দেয়, কালকেই রিমুর সামনে রিমুর বাড়ির সামনে গাড়ি চলে যাবে। যদি আজকে আমারে মনে করেন বড়লোক করে দেয়, কালকে গাড়ি রিমুর বাড়ির সামনে যাবে, এটা 100% শিওর। আর রিমুকে আমি মনে করেন মন খুলে মার্কেট দিব, যেটা আমি দিতে পারিনি। আমার জীবনে যেটা অধুরা রয়ে গেছে, যেটা স্বপ্ন, যেটা আমার ইচ্ছা ছোটবেলা থেকে, মানে ওই বিয়ে করার পর থেকে যেটা ইচ্ছা, যে রিমুর যে সৌন্দর্য আমি পাইছি শুরু থেকে, আমি শুরু থেকে যা দিতে পারি নাই, উম, একদিন হলেও দিব। আর যদিও কোনোদিন হয় তখন আমি দিব। মানে এটা আমার আপনার প্রমিস। কাছে যদি সামর্থ্য থাকে আপনি আপনার যদি স্ত্রীকে কখনো যদি সর্বোচ্চটা দিবেন, তাই তো? সর্বোচ্চটা দিব আমি, যদি ওর সাথে সংসারও না থাকে, বা আমরা দুজন সর্বোচ্চ আলাদা হয়ে যে একদম ও বিবাহ করে যদি মনে করেন আপনার সংসার করে, তারপরও ওর প্রতি একটা টান থাকবে যে না, আমি এখন সফল হয়েছি, এই নাও তোমাকে আমি আমি তোমাকে আজকে মার্কেট করে দেবো, আমি তোমার জন্য এই গাড়িটা উপহার দিয়ে দেবো। খুব শখ ছিল মার্কেটের, না? মানে এটা আমার খুব শখ ওর। ওনারও শখ ছিল মানে মার্কেট। ওনারও মার্কেটের শখ ছিল, কিন্তু আমি দিতে পারি নাই। এটা হলো আমার ব্যর্থতা। কারণ পুরুষ হিসেবে আমি লজ্জিত, কারণ আমার আয়টা ছিল না। কিন্তু সেটা যদি ওইরকম মানুষ হতো তাহলে বুঝতো। এখন তো আপনার সেপারেশনে। এখন সেপারেশনে আছি। যেমন মনে করেন আপনার বলছে ডিভোর্স দিয়ে দেবে, রিমোর তো পক্ষ থেকে এখনো বলছে। ডিভোর্স দেয় নাই। হ্যাঁ, তো আমি একটা বাসা নিচে আপাতত ওটাই থাকি। আর আমি যে বাসায় সাজাইছি, যে বাসা আমি আমার নিজের হাত দিয়ে সাজাইছি, ওই বাসায় ও থাকে। আমার ছেলেও আসে, ওর আম্মু থাকে, সবাই থাকে। আমি আপাতত আড়ালে আছি। তবে যদি মনে করেন আহ, মানে ডাক আসে, আমি চলে যাব। এখন সেটা আইজ হোক, কাল হোক, আপনার পরশু হোক। বাসায় তো রিমো আছে, তাহলে আপনি হুম, কি কি অভিমানে আপনি আলাদা আমার আছেন? বাসায় অভিমানে আমার বাসায় রিমু আছে, কিন্তু যেহেতু আমার বাসায় রিমু আছে, আমি ওই বাসাটাই আমিই রাখতে চাইছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে ব্যাপার স্যাপার একটা আছে, যেমন মানে আমি নিজে থেকে বের হয়ে গেছি গে। যে আমি মানুষটা ওরকম, যেমন মনে করেন আমার হাত পা এখনো আছে, আমি কামাই করে খাইতে পারবো। আপনাকে কারণ টাকার খোটা আমার, দিয়েছে? হ্যাঁ, টাকার খোটা কেউ দিয়েছে? না তেমন, দেওয়ার মতো না দেওয়ার মতোই আর কি, এরকম। একটা পুরুষ মানুষের, আমি অনেক আগে হুম, একটা গল্প শুনেছিলাম, সে বইয়ে পড়েছিলাম, পুরুষ মানুষের জন্য সবচেয়ে
বড় খোঁটা, সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে বড় টাকার কষ্ট খোঁটা যদি একদম দেয় কেউ। এখানে গিয়ে লাগে, এখানে লাগে, এখানে লাগে, টাকার খোঁটা যদি এখানে দেয়, এবং লাগে। বিশেষ করে পুরুষদের সম্পর্কে পুরুষের পুরুষে মনে করেন সবচাইতে, ওই যে আমি তো কাপুরুষ, আমি তো মনে করি এরকম পুরুষ না, যেমন মানুষ আমাকে বলে আমি কে পুরুষ না, বলেছে আপনি আমি কাপুরুষ? পুরুষ না, আমি আমি আমারও তারপরে মনে করেন আমার এখানে লাগবো, কারণ ওই খোঁড়াটা সবচেয়ে মারাত্মক খোঁড়া। স্ত্রী যদি কখনো বলে যে এটা তুমি আমার টাকায় তাহলে মনে করেন তার মরণ ছাড়া আর কোনো গতি নেই। তখন মনে করেন ওখানে আপনার ডালটাও আপনার মজা লাগবে না, ওকে পানিটাও আপনার মজা লাগবে না। এটা মানে মানুষের কথা বলতেছে না, আর কি। আমরা বুঝতে পারছি, যেটাই হোক। হুম সেটা হচ্ছে আমার মনে হয় কিছু মান অভিমান পালা আপনাদের হুম। চলছে, সেখানে বড় ডিসিশন না নেওয়াটাই বেটার। তো আপনি তো এখনো তাকে ভালোবাসেন, আপনার স্ত্রীকে তো খুব ভালোবাসেন, আমি তো আপনার চোখে মুখে দেখতে পাচ্ছি। আমি একটু একটা কথা জিজ্ঞেস করি। হুম। মানুষ ভাইরাল হওয়ার জন্য, আপনারাও তো ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করেছেন। অনেক কিছু আজকে করেছি। আপনি অনেক সরল মনে অনেক কথা আমার কাছে শেয়ার করলেন। হুম। তো আপনাকে আমি সরল মনে একটা প্রশ্ন করি, এটা কোনো পাবলিক স্ট্যান্ড না তো? আচ্ছা। না। মানে এরকম না আচ্ছা। যে যেমন আমরা অন্যান্য যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আচ্ছা। দেখি যে ঝগড়ার একটা নাটক বানিয়ে হুম। আবার একসাথে মিল হয়, তাতে আর একটু ভিউজ বাড়বে, আচ্ছা আচ্ছা। এই ধরনের কোনো নাটক কি না, এই করছেন ধরনের কিনা? নাটক মানে অনেকেই করছে, যেমন মনে করেন আপনার এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যে না করছে। আমাদের সংসার জীবনেও অনেকবার এরকম উম, মানে মানে অনেকবার আমরা এরকম করছি, কিন্তু আমরা ওইরকম নাটক করি না কখনো যে আমরা 6 বছর সংসার জীবনে যে আমরা মানুষকে চমকাই দেবো, মানুষকে এইটা করবো, মানুষ ওইটা করবো, কিন্তু আমরা কিন্তু স্বাভাবিক একইভাবে ছিলাম। কারণ আমার একটা ভয় ছিল কি জানেন, যে মানুষ কখনো জানতে পারবে না যে মানুষ আমাদেরকে যে ভালোবাসে, হুম হুম। যে এই জুটিটাকে অনেক বিশ্বাস করে মানুষ, যে এদের সংসার কখনো ভাঙবে না, সবার ভেঙে যাবে কিন্তু এদের সংসার ভাঙবে না। কিন্তু আমাদের সংসারটা ভাঙার পর মানুষের বিশ্বাস হারাই ফেলাইছে। আমার মেসেঞ্জারে এমন 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 আপুরা কমেন্ট করছে, যা ভাইয়া আমার বিশ্বাস একদম ভেঙে গেছে আপনার সংসার ভাঙার পর। কারণ আমার যতটুকু বিশ্বাস ছিল একটা মাত্রই আপনার কাছে ছিল, এখন আমার বিশ্বাস একদম ভেঙে গেছে। সংসার ভাঙবেই, যে কোনো কারো যতই ভালোবাসা থাক, যতই পীড়িতের মানুষ থাক, সংসার আজ না হোক কাল ভাঙবেই। এটা হলে গিয়া তবে সবার না, মানে যত বেশি তত বেশি আবার তো মনে আপনার করেন স্ত্রী আপনার কি আপনাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবে, এরকম কিছু মানে বিয়ে করলে আপনাকে কিছু বলেছে? আমার কোনো যায় আসে না। মানে আপনাকে কিছু বলেছে বা আপনি কোনো আমাকে সন্দেহ করছেন? না, আমি সন্দেহ করি না। যেমন মনে করেন ও বলতেছে যে আমি একা থাকবো, মানে একা আচ্ছা, থাকবো। এখন রিলেশনে জড়াবে কি জড়াবে না সেটা স্যার ব্যক্তিগত বিষয়, স্বাধীনতা চাচ্ছে। স্বাধীনতা যাচ্ছে। এখন আমরা মনে করেন তো এই বিষয়টা সবাই করছে, তো আমরা কখনো করি নাই। দেন মনে করেন পাবলিক মনে করতেছি কি যে আমরা হয়তো প্র্যাঙ্ক করছি, কিন্তু বিষয়টা এমন একটা বিষয় যে মনে করেন আপনার আমি যদি মনে করেন এখন সংবাদ সম্মেলন করে বা সাংবাদিকদেরকে আমি কান্নাকাটাই করি বা হ্যান করি, এমন নামে বদনাম করি, তাহলে কি ভাই সমাধান আসবে? আজকে পুরো পর্বে মানে 2.5 ঘন্টা ধরে আমরা কথা হুম। বলছি, একটা বদনামও আপনি করেননি, এবং করিনি। আপনার চোখ বলে দিচ্ছে আপনি তাকে অনেক ভালোবাসেন। আমি আমি যদি হ্যাঁ। সেটাই প্রশ্ন করছি, হুম এই যে ভালোবাসা, হুম এবং আমি যতটুকু হুম চিনি বা যতটুকু দেখেছি, আপনাদের হুম কিছু ভিডিও তো চলে হুম আসে, আমি তার মধ্যেও কিন্তু আপনার জন্য ভালোবাসা দেখেছি, বা আপনার হুম বিন্দু মাত্র ডিসরেসপেক্ট করেনি। হয়তো সংসারে ঝগড়ায় অনেক কিছু অনেকে হুম। বলে ফেলে, সেগুলো তো সেইটাই মনে না সেইটাই, হ্যাঁ। রাখাটাই ভালো। মনে রাখি। আপনি কি চাচ্ছেন এখন, তাকে আমি ফেরত চাচ্ছেন চাচ্ছি, হ্যাঁ, বা আমি নিজে চাচ্ছি, ফেরত যাবেন? হ্যাঁ আমি চাচ্ছি, মানে ওকে অনেক ভালোবাসি। আমার 6 বছরের লাইফে ওর মতো মেয়ে আমি কখনো পাবো না। ও একজন সুন্দর এমন লাকি একটা মেয়ে আমার জীবনে। ওর শৈশব, ওর মনে করুন স্মৃতি আমাকে সবসময় কাঁদায়, বা ওকে আমি এখনো চাই। ও যদি উম, কিছু বলতে চাইলে আপনি ক্যামেরায় তার আহ, উদ্দেশ্যে বলতে পারেন। তোমার যেদিন তোমার মন চাইবে যে আমাকে তুমি ডাকবে, আমি সেদিন তোমার কাছে আসব। আর ভালোবাসি তোমাকে অনেক, মিস করি তোমাকে অনেক। আমি আমি চাই তুমি আমাকে আবার ডাকো। তো এটাই। ও, ডাকতে হবে? অভিমান এতটাই যে হ্যাঁ ডাকতে হবে, না হলে যাবেন না নাকি? হ্যাঁ। আমার মনে হয় মাঝে মাঝে এই বিষয়গুলো, আসলে আমি এত ইন্টারফেয়ার করছি যেটা ঠিক না, তবে আমার হুম মনে হয় হুম মাঝে মাঝে ভালোবাসা বা প্রিয়তমার স্ত্রী, হুম এই যে 6 বছর আপনাদের একটা সন্তান আছে, মাঝে মাঝে নিজের অভিমানটাকে একটু খাটো করে দেখে একবার চলে যান না। কি আছে জীবনে, ছোট্ট হুম। একটা না, পৃথিবী না? আমি গেছিলাম। গেছিলেন? আমার সাধ্যের মাত্রা উপরে দিয়ে তারপর এরপর বাকি থাকে না, চেষ্টা করেছি। আমার আমার আচ্ছা। ছেলের জন্য বা আমার জন্য অনেক চেষ্টা করেছি, মানে আমার চেষ্টা দিয়ে চেষ্টা করেছি।
হয়তো আপনারা সব কথা তো আর সব বলা যায় না, তা আমরা তো চেষ্টা করছি, আমি ব্যর্থ, এটাই। মানে তিনি কি বলেছেন আপনার সাথে থাকবে না? না, আমার সাথে থাকবে না। আপনার অপরাধ? অপরাধ মনে করেন আপনার, আমার কোনো অপরাধ নাই, অপরাধ হয়েছে আপনি কি, কোনো মেয়ের সাথে কথা বলেছেন এরকম না 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 কিছু? না না না, আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি। বা সোশ্যাল মিডিয়াতে কিছু দেখে ফেলেছে এরকম না না দেখছিলাম না না, তিনি ওটা একজন বলছে, ইন্টারভিউ। কিন্তু ওটা ও মানে মিথ্যে? ও রাগের মাথায় বলছে। কারণ ও এটা বলছে কেন, হয়তো আমাকে দূরে রাখার জন্য, বা আমাকে হিট খাওয়ার জন্য, বা আমাকে কষ্ট দেওয়ার জন্য। হোয়াট এভার, আপনার কোনো অপরাধ আছে তিনি বলেছেন, উল্লেখ করেছেন, সেটা আমাদেরকে বলতে চান? না, ওনার অপরাধ, আপনার অপরাধ। আমার অপরাধ, আমার কোনো অপরাধ নেই। কারণ আমার জীবনে, আমার সংসার জীবনে 6 বছরের মনে করেন আপনার শেষেতে প্রথম 2 বছর তো মনে করেন আপনার আমি মিডিয়ায় মেকআপ আর্টিস্ট কাজ করছি। সেখানে আমার কিছু কাজ করতে হলে কিছু মেয়ে আর্টিস্ট দিয়ে কাজ করতে হইতো। যেমন মনে করেন পরিচয় হয় মানুষের সাথে, যেমন ডিরেক্টর বলে, প্রডিউসার বলে, হুম মানে হুম হুম। একটা মেয়ে দিতে পারবি আজকে কালকে শুটিং এর জন্য, তখন আমি দিতাম ভাই, এরকম কিছু মেয়ের সাথে। 2 বছর যাওয়ার পর ওর সাথে যখন আমার ভালোবাসাটা এত গভীর হয়েছে, যখন ও রক্তের সাথে রক্ত যখন মিলে গেছে, ওকে ছাড়া আমি কিছু বুঝি না, রিমু রিমু আমাকে ছাড়া কিছু বোঝে না, তখন বুঝলাম যে ভালোবাসা কি আসলে। সব মিলে বিবেচনা করে দেখলাম রিমু আমাকে অনেক ভালোবাসে, কারণ এত অফার, এত কিছু সব ফিরেই দিতেছে, এত ভালো, মানে আমাকে অনেক ভালোবাসে, আমাকে 1 মিনিটের জন্য ছাড়ে না, আমাকে পাগলের মতো ভালোবাসে, কাজ না পায়, কাজ চলে গেলে সে খুশি হয়। তা সেই মানুষের জন্য আমার কি করা দরকার? সে আমাকে ভালোবাসা দেখেই তো এগিয়ে করতেছে, নাহলে তো করতো না। তো এই ক্ষেত্রেই মনে করেন আমি ডিসিশন নিয়েছি। আর কোনো মেয়ের দিকে তাকাবেন না? মেয়েকে তাকান, তখন মেয়ে সব টোটাল ব্লক লিস্টটা, আমার কোনো মেয়ের সাথে কোনো চ্যাটিং, মেয়ের উম, হাইপারটা, কিন্তু আমার মেসেঞ্জার কখনো বলবেন না। রিমু কি আপনাকে ভালোবাসে এখন? না, ওর ভালোবাসা আমার প্রতি নাই, কারণ থাকলে তো অবশ্যই বলতো। আহ জীবনটা কিভাবে তৈরি করবেন? সামনে তো অনেক স্ট্রাগল করে বড় হলেন, এখন কি ভাবছেন, কি করবেন? যদি প্রিয়তমা স্ত্রী ফিরে আসে তাহলে তো আবার জীবনটা আমি শুরুই করছেন। মনে করেন আপনার হয়তো আর হাতে গোনা কয়েকদিন টাইম দিব, তারপর আমার নিজের সিদ্ধান্তে চলে যাব। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত, আমি আমার মতো করে ভিডিও বানাবো, আমি আমার 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 আমি কিভাবে ভিডিও বানাবো, আমি কিভাবে আমার লাইফ পরিবর্তন করব, সেটা আমার ব্যক্তিগত হিসেবে নিয়ে নেব। মানে কারণ এখন আপনার সময়, প্রফেশন কি, আপনি আবার মেকআপ আর্টিস্টে ফিরে যাবেন? মেকআপ আর্টিস্টে মেকআপ আর্টিস্টে আর কাজ করব না, কারণ ওটা করতে গেলে আবার মানুষের কথা শোনা লাগবে। মেকআপ টেবিল বৈশা বলবে এটা হয়েছে, ওটা হয়েছে, কি হয়েছে, প্রশ্নের উত্তর দিতে বউ দিতে ছেড়ে দিতে দিছে দেখে আবার মেকআপ মেকআপ আর্টিস্ট হইছো? আসছে। তো এক একজন এক এক কথা বলবে, প্রতিদিন মানুষের কথা তো নিতে পারবো না, কারণ এ করা হবে না। আর মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে। দেন আমি এখন নিজে কন্টেন্ট বানাবো, দেখি যদি আল্লাহ আমাকে ওইরকম সুযোগ করে দেয়, তাহলে আমি টাকা কামাই দেখাই দেবো যে মানুষ মানুষ টাকা কামাইতে পারে। টাকা কামালে যদি আপনার স্ত্রী আপনার কাছে আর না ফিরে আসে? না ভাই, সমস্যা নাই, আমি তাতেই খুশি। ও দূরে গিয়ে থাক, মানে ও যদি ও অন্য কোথাও আর বিয়ে হয়, আমি তাতেও খুশি, একটা তো আমার কাছে কথা এলে দিলেন খুশি। যে স্ত্রীকে হুম। যা যা দিতে পারেননি হয়তো টাকা হলে সেগুলো দিবেন। সেগুলা যদি আমার না হয়, যে ও যদি কারোর সাথে বিয়ে হয়, উনি উনি দেবে, শখ পূরণ করবে, বা নিজে হয়তো শখ পূরণ করবে, বা আমি যদি কখনো হইতে পারি বা ওরকম দিতে পারি, তখন আমি ওকে ডেকে দিব, বা আমি যাই গিয়ে দিব, যাক, সংসার না করি। আপনার জীবনের গল্প আমরা শুনলাম, বেশ অনেকক্ষণ শুনলাম। মানুষের জীবনে উত্থান পতন আছে। হুম। আমরা আশা করি আপনিও নিজে ঘুরে দাঁড়াবেন, যেটাই হোক না কেন সিচুয়েশন, আপনি আপনার জীবনটাকে আরো সুন্দর করে গুছিয়ে নেবেন। তবে আমরা খুব চাই যে আপনারা ভালো একটা কাপল, সো একসাথে হয়ে যান, এটা তো আমাদের পক্ষ থেকে চাওয়াই থাকবে, চাই বিশেষ করে আমার পক্ষ থেকে অবশ্যই চাওয়া থাকবে। আর তারপরেও যদি কোনো অঘটন ঘটে যায় আপনি নিজেকে সামলে রাখবেন বলে ওকে। আপনার প্রতি আমাদের আশা থাকবে। আপনি ভালো থাকেন। ওকে, ইনশাআল্লাহ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হুম। দর্শক, এই ছিল ইটস কমপ্লিকেটেড এর আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবারও কারো জীবনের গল্প নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব।